comes alive with Grameenphone. ঘড়িতে সময় রাত 11:59 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি যে আপনারা সবাই ভালোই আছেন। গত সপ্তাহে আমরা ঢাকার বাইরে একটা প্রোগ্রাম করেছিলাম, আপনারা সবাই জানেন। সেটার এক পাশে ছিল কবর, আর এক পাশে মেঘনা নদী এবং এক পাশে একটা মসজিদ, এবং সেই জায়গায় বসে হাড় কাঁপানো শীতে আমরা সেই দিনের শো করেছিলাম এবং আমরা যতদূর জানি যে আপনারা সেই শোটা অনেক উপভোগ করেছেন। আজকে আমরা স্টুডিওতে এবং আমাদের সাথে রয়েছেন নতুন কিছু অতিথি যারা তাদের ঘটনা শেয়ার করবেন, এবং আশা করছি যে আজকের এই রাতটাও ভূত এফএম এর সাথে আপনাদের ভালোই কাটবে। এবং ঠান্ডা কমে গেছে, যেমনই পরিস্থিতি হোক চারিদিকে ভূত এফএম ভয় ধরাতে পারে তার চাইতে অনেক বেশি, সেই বিষয়ে আপনাদেরকে একদম নিশ্চিত করছি। এবং আপনাদের শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ঘটনা পাঠানোর যে অ্যাড্রেসটি সেটি জানিয়ে দিচ্ছি, মনে রাখবেন বা লিখে ফেলুন, bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFOORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এবং অবশ্যই যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনাটা লিখে না পাঠিয়ে রেকর্ড করে পাঠাবেন, এবং অডিও ক্লিপটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। এবং একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করি যে আপনারা যারাই ঘটনা পাঠান না, অনেকের মনে সংশয় থাকে যে আমরা সব ঘটনা পড়ি কিনা। এরকম ভাবার কোনো কারণ নেই যে কোনো ঘটনা আমরা পড়ি না। আমাদের কাছে যে সমস্ত ঘটনা আসে সেই সমস্ত ঘটনার প্রত্যেকটি আমরা পড়ি, এবং যে ঘটনাগুলো বেস্ট তার মধ্যে সেই ঘটনাগুলোই আমরা সিলেক্ট করে নিয়ে আসি আপনাদের সামনে। প্রত্যেকটা ঘটনা যেগুলো আপনারা ইমেইল করেন আমাদের চোখে পড়ে। অনেকে ফেসবুকে ঘটনা পাঠান, আমি অবশ্য বলবো যে ফেসবুকে না পাঠিয়ে সরাসরি যদি ইমেইল করেন তাহলে আপনার ঘটনা পড়ার চান্স বেশি। আর ফেসবুকে আপনি যেটা করবেন সেটা অবশ্যই পোস্টের নিচে কমেন্ট দিতে পারেন, বা আপনার বিভিন্ন যে সমস্ত কথা সেই কথাগুলো আমাদের কাছে জানিয়ে দিতে পারেন। আর আমাদের ফেসবুকের কথা যেহেতু উঠলোই, ফেসবুকের লিঙ্কটা আপনাদের জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhootfm.russell। আমাদের এইখানে যারা অতিথিরা আসেন তারা অনেক বড় মাপের স্টারই আমি বলবো, কারণ এতগুলো মানুষকে জাগিয়ে রাখেন, এতগুলো মানুষের প্রশংসা পান তারা, এতগুলো মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন। সো তারা অনেক বড় মাপের স্টার আমি বলবো। যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে যিনি এসেছেন মিরপুর থেকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু যদি কাইন্ডলি বলতেন। ডিয়ার লিসেনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত, এসেছি মিরপুর 1 থেকে। রাইট, আপনি এর আগে একবার এসেছিলেন এবং আপনার কিছু ঘটনা বাকি ছিল। আমরা হয়তো আজকে যে ভূত এফএম যারা শুনছেন তারা যারা বাড়ি থেকে শুনছেন বা যারা গাড়িতে শুনছেন, কিছুক্ষণ পরে বাড়িতেই ফিরে যাবেন, এবং রাতের বেলায় একবার না একবার হলেও ওয়াশরুমে কিন্তু যেতেই হবে। কেমন হয় যদি ওয়াশরুমের একটা ঘটনা দিয়েই আমরা শুরু করি আজকের ভূত এফএম। আপনার কাছে নিশ্চয়ই ওয়াশরুমের একটা ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটাতে চলে যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই। ঘটনাটি আমার মামার সাথে ঘটা। রাইট, 2007 সালে। তো আমার মামা তো ব্যাচেলার, এখনো তিনি ব্যাচেলার। তো আমাদের তার আগে বলে নেই, আমার বাড়ির 4 তলা, ওইটা এখনো হন্টেড একটা জায়গা। এখানে এখনো অনেক কিছু হয়। তো ওই বাড়িতে যারা ভাড়া আসে তারা 1 মাসের বেশি কেউ থাকতে পারে না। তো আমার মামা চিন্তা করে যে আমাদের বাড়িতে এসে উঠবে, এই 4 তলায় উঠবে। তো আমরা অনেক মানা করার পরেও তিনি ওইখানে উঠে, আসলে উনি একটু সাহসী ছিলেন, তিনি এগুলো ভয় পেত না আর কি। তো তিনি যেদিন প্রথম উঠে বাড়িতে, ওদিন রাত্রেবেলা তিনি 2টার দিকে হেডফোন ছাড়া গান শুনতেছিল। তো এক পর্যায়ে তার জানালায় নক করে। তো নক করার পর মামা অনেকবার বলে কে কে ওখানে। তো বলার পর কোনো রেসপন্স নাই। রেসপন্স না পেয়ে তিনি উঠে দরজা খুলে দেখে কেউ নাই। তো তিনি হয়তো সামান্য একটু ভয় পেয়েছিল। তারপর তিনি দৌড়াদৌড় পর আর কি ওখানে আবার এসে ঘুমায় পড়লেন। তো তার কিছুক্ষণ পর আবারও সেই নক। তো আবার যখন করলেন তারপরে দেখলো কেউ নাই, এরকম তো তিনি ঘুমায় পড়লেন। তো তারপরের দিন তিনি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। তো যখন তিনি বাসায় আসে
তখন আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে যায়। তো যখন ঘুমায় পড়ে তিনি, তো 3:20-এর দিকে মামার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমের দিকে যখন যায়, তো বাইরে থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছে, মানে হাড় চাবাইলে যেরকম একটা সাউন্ড হয়। রাইট। তো যখন তিনি টয়লেট গেলেন, আর বলি রাসেল ভাই 3টা রুম পরে, মানে আমাদের বাড়ির টয়লেট 4 তলায়। পরে যখন তিনি লাইট অন করার পর তিনি যা দেখেন, তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে 4জন লোক সাদা কাপড় পরা, এবং যেখানে গোসল করানো হয় ওইখানে একটা লাশ মানে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় খাচ্ছে। তো এটা দেখার পরে যখন লাইট জ্বালানোর পরে, তখন ওই যারা ওই এগুলো খাচ্ছিল ওদের হয়তো খুব মানে ডিস্টার্ব ফিল হয়। তারপরে খুব মানে রাগান্বিত চোখে মামার দিকে তাকায়। তারপর তিনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালবেলা আমাদের কাজের বুয়া এখানে যে দেখে মামা সেন্সলেস অবস্থা পড়ে আছে। তারপরে মামাকে সবাই নিয়ে ঘরে যায়। ঘরে যাওয়ার পর একটা হুজুর ডাকে, আমার বড় মামা যিনি ছিলেন, তিনি আমাদের মসজিদ থেকে একটা হুজুর ডাকে। হুজুর ডাকার পর যখন তার মানে সেন্স আসে, তো তারপরে মানে তিনি একটা অস্বাভাবিক আচরণ করতেছে। মানে দেখার পরে তিনি কাঁথা মুড়ি দিয়ে কাঁথার নিচে মানে গঙ্গাইতেছে। তো এটা করার পরে আবার ভালো মতো হুজুর পানি পড়া দিল, তার ঝাড়লো। তো তার কিছুদিন পরে আর মামা সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। তো আমি একটা কথাই বলবো যে আপনি বাথরুমে গিয়ে আপনার বাসার যে ওয়াশরুম, সেই ওয়াশরুমে আপনার অনেক পরিচিত ওয়াশরুম, সেই ওয়াশরুমে গিয়ে দেখেন যেরকম কিছু মানে অচেনা লোক এবং একটা লাশ সেখানে শুয়ে আছে। না হলো যে সেই লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু এইরকম একটা দৃশ্য যদি দেখেন, বা শুধুমাত্র একটা লাশই যদি দেখেন আপনার বাথরুমটা খুলে, কেমন লাগবে? লাইট জ্বালালেন এবং সামনে দেখলেন একটা লাশ। হ্যাঁ, অনেক ভয় লাগার কথা, এবং আমার ভাবতে অনেক বেশি ভয় লাগছে, এবং আশা করছি যে ঠিক একই রকম ভয় আপনাদেরও লাগছে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদের লিখেছেন আমাদের এই একজন লিসেনার, যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আমি তার ঘটনাটি একটু তার মতো করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি লিমন, চিটাগাংয়ে থাকি। এই ঘটনাটি ঘটেছে 1 বছরের বেশি সময় আগে, 2013-তে। তখন আমরা বগুড়া ছিলাম। আমি ছোট থেকে বড় হয়েছি ক্যান্টনমেন্টে, বাট ওইবার আব্বু একটা মিশনে বিদেশে চলে যাওয়ায় আমাদের ক্যান্টনমেন্টের বাইরে বাসা নিয়ে থাকতে হয়েছিল। একদিন রাত প্রায় 1টা বাজে, তখন আম্মু ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং আমার আম্মুর হাই ব্লাড প্রেশার ছিল। দেন আমি আম্মুকে নিয়ে ওই রাতেই 1টার দিকে, তখন 1টার মতো বাজে, এরকম একটা সময় আমাদের ক্যান্টনমেন্টের একটা হসপিটালে যাই, এবং ডক্টর আসেন। আম্মুকে অ্যাডমিট করে আম্মুর বিপি কমে গেলে আম্মুকে রেখে আমরা বাসায় চলে আসি, অর্থাৎ নর্মাল হয়ে গেলে, মোটামুটি নর্মাল হয়ে গেলে বাসায় চলে আসতে হবে। রাত প্রায় 3টা বা তার বেশি হবে, তখন হসপিটাল থেকে আমি বের হলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে হাই রোডটা ক্রস করে আমাদের বাসায় যেতে হলে অনেকটা লম্বা একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। ওই সরু রাস্তাটার কাছে যেয়ে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট ধরে দেন যাবো ভাবছিলাম, বাট পকেটে হাত দিতেই দেখি মোবাইলটা নেই। সেটা আমি আম্মুকে দিয়ে এসেছি। গভীর অন্ধকার রাত, মেবি তখন অমাবস্যা ছিল। উপায় না পেয়ে আমি হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর ফিল করলাম কেউ হয়তোবা আমাকে ফলো করছে। আমি পিছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। আবার আমি হাঁটতে থাকি। তখন হঠাৎ পচা মাছের একটা গন্ধ স্পষ্ট আমি অনুভব করি। সেম আগের মতোই কেউ আমাকে আবারও ফলো করছে। এবার পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, বাট আমার বাম পাশে একজন লোককে দেখতে পেলাম। দেখে আমি চমকে উঠি, কারণ পচা মাছের গন্ধটা তার শরীর থেকে আসছে। ভয়ে আমি মনে মনে সূরা ইখলাস পড়তে থাকি, বাট ক্লিয়ার করে পড়তে পারছিলাম না। ভয়টা তখন আরো বেড়ে গেল। কিছুক্ষণ হেঁটে যেতেই এক বাড়ির বাইরে লাইট জ্বালানো ছিল, সেটার আলো পড়লো রাস্তায়। অবাক করা বিষয় হচ্ছে, ওই লাইটের আলোয় আমার বাম পাশের সেই দেয়ালে ছায়াটা দেখা যাচ্ছে, এবং আমরা দুজনেই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু দেয়ালে জাস্ট একজনের ছায়া ছিল। ভয়ে আমার হাঁটার শক্তি একদম নেই বললেই চলে।
আর একটু হেঁটে গেলেই বাম পাশের রাস্তায় আমাদের বাসা, কিন্তু আমি হাঁটতেই পারছিলাম না। তবুও দেখি সেই লোকটা আগেও আমার থেকে যে ডিস্টেন্সে ছিল এখনো সেই ডিস্টেন্সেই আছে। দ্যাট মিনস যে আমি যে আস্তে 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 হাঁটছি, সেও আমার সাথে ঠিক একইভাবে তাল মিলিয়ে আস্তে আস্তে হাঁটছে। সামনে যাওয়ার পর রাইট সাইডে একটা বাড়িতে গরুর গোয়াল ছিল, এবং আমি শুনেছিলাম যে এই গরুর গোয়ালটা অনেক বেশি নিরাপদ এবং এইখানে এ ধরনের কোনো কিছুর আক্রমণ করতে পারে না। অনেকটা সাহস করেই দৌড় দিয়ে গরুর গোয়ালের ভেতরে ঢুকি। এইবার আমি বুঝতে পারি ওই পচা মাছের গন্ধটা যায়নি, আশেপাশেই আছে। আমি যতগুলো সূরা মুখস্থ ছিল সবগুলো পড়েই এবং পড়া ট্রাই করছিলাম। তখন আমার দুইটা ভয় একসাথে কাজ করছিল। এক, ওই লোকটা যার বডি থেকে পচা মাছের গন্ধ এবং আমাকে ফলো করছে। দুই, আমার সাউন্ডে গরু ডাকাডাকি করলে গরুর মালিক হয়তো বাইরে বেরিয়ে আসতে পারেন এবং তিনি আমাকে চোর ভেবে হয়তো, যাই হোক, এই দুটা ভয় একসাথে আমাকে ভীত করে দিচ্ছিল। আমার শরীর থেকে অনবরত ঘাম ছুটতে লাগলো। আমি ওইখান থেকে নড়াচড়া না করে জাস্ট সূরা পড়তে লাগলাম। আর ওই লোকটা দেখতে না পেলেও তার স্পষ্ট উপস্থিতি যে আমার আশেপাশেই রয়েছে আমি বুঝতে পারছিলাম। চারদিকে পরিবেশটা ভার হয়ে গেছে মনে হচ্ছিল। এভাবেই অনেকক্ষণ পার করার পর আজানের শব্দ পেলাম এবং আজানের শব্দে আমার সাথে সাথে ওই পচা মাছের গন্ধটা বা ভারী পরিবেশটা কিছুই আর থাকলো না। দেন আমি ওইখান থেকে বের হয়ে আমার বাসায় এসে তালা খুলে ভেতরে ঢুকলাম। এন্ড তারপর আমার আর কিছুই মনে নেই। বাসায় আপু ছিল কিন্তু ঘুমিয়েছিল। সকালে 10টার দিকে চোখ খুলে দেখি আপু আমার মাথায় পানি ঢালছে এন্ড আমাকে জিজ্ঞেস করছে আমি গেটের সামনে এসে ঘুমিয়েছিলাম কেন। আমি বলেছিলাম মাথাটা ঘুরে উঠেছিল, তাই এখান থেকে আর যেতে পারিনি। ওই দিন আমার খুব জ্বর হয়েছিল এবং এই ঘটনা আমি কাউকেই বলিনি কিছুক্ষণ, কেননা আম্মু যদি আবার কোনোদিন রাতে এরকম ভাবে কোনো অসুস্থ হয়ে যায় তাহলে হয়তো এই ঘটনা জানার পরে তিনি হসপিটালে যেতে চাইবেন না। আমাকে লিখেছেন এই ঘটনাটি চিটাগং থেকে। আমি একবার বলেছি, তারপর আরেকবার বলছি। শেহের আলী, আচ্ছা আমি লিমন বলেছিলাম, ইমন হবে, চট্টগ্রাম থেকে তিনি এই ঘটনাটি লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। কোনো একদিন হয়তো আপনার সাথে দেখা হয়ে যাবে স্টুডিওতে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমরা আপনার কাছে একটা ঘটনা জানতে চাই। আপনি নতুন এসেছেন একেবারে ভূত এফএম। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আমি জাহিদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। আমার জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যায়। আমি এখন আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, এটা আমার জীবনে ঘটে যাওয়া 2010 সালের একটি ঘটনা। আমি তখন সদ্য বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখতে মানুষ যেটা মনে করে যে ডিগ্রিগুলোকে মানুষ মনে করে খুবই হেন তেন একটা ডিগ্রি। তো সেই কারণে চিন্তা করলাম যে দেশের বাইরে গেলে কেমন হয়, যেইভাবে সেই কাজ অ্যাপ্লাই করা এবং ভিসা হয়ে গেল। তো ইউকে ভিসা পেলাম। আমার দিনটির কথা স্পষ্ট মনে আছে। দিনটি ছিল শনিবার, 2010-এর শেষের দিকে, এমনই কোনো একটা দিন। আমি আমার হাতে আমার ভিসা পাওয়ার পর আমি প্রচন্ড খুশি। আমি চিন্তা করলাম যে শেষ পর্যন্ত পেয়ে গেলাম ভিসা এবং আমি চলে যাচ্ছি দেশের বাইরে। এটা ভাবতেই খুব খারাপ লাগছিল, মিস করতেছিলাম আমার গ্রামটাকে। অ্যাকচুয়ালি আমার জন্ম ঢাকা জেলার একটি নিভৃত পল্লীতে, ধামরাইতে। এটা ঢাকা জেলা শহর থেকে প্রায় 36 মাইল দূরে একটি গ্রাম। তো আমার ভিসা পাওয়ার সাথে সাথে আমি আম্মুকে মিস করতে শুরু করলাম। চিন্তা করলাম যে আজই আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করতে। যাওয়ার আগে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি যাওয়ার আগে অনেকগুলো দিন সময় ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে আজই দেখা করতে। আচ্ছা। দেশের বাইরে যাওয়ার খবর নাকি আকাশে বাতাসে উড়ে বেড়ায়। আমার ফ্রেন্ডরাও খবর পেয়ে গেল এবং সবাই আমার বাসায় ভিড় করতে লাগলো। তো ফ্রেন্ডদের সময় দিতে দিতে আমার অনেকটা সময় পার হয়ে গেল। রাত প্রায় 8টা বাজে। আমাকে আমার এলাকার শেষ বাসটা ধরতে হবে। তো আমি ওদেরকে কোনো মতে বিদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে রওনা দিলাম গাবতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে আমি অবাক বনে গেলাম। দেখলাম যে আমার এলাকার শেষ বাসটা চলে গেছে, কিন্তু কি আর করার, আমাকে যেতেই হবে আমার গ্রামে। তো আমি মানিকগঞ্জগামী একটা বাসে উঠে বসলাম। চিন্তা করলাম পথিমধ্যে একটা স্টেশন আছে কালামপুর নাম, সেখানে নেমে অন্য কোনো ভেহিকেল বা অন্য কোনো যানবাহন জোগাড় করে আমি আমার এলাকায় চলে যাব। তো যেই ভাবা সেই কাজ। আমি রাত 11টা বাজে আমি পৌঁছালাম হচ্ছে কালামপুর বাস স্ট্যান্ডে। তো কালামপুর পৌঁছে আমি আরো অবাক বনে গেলাম যে কোনো যানবাহন আমি পাচ্ছি না। আমার এলাকাগামী কোনো লেগুনা কিংবা কোনো টমটম কোনো ধরনের কিংবা কোনো সিএনজি কোনো ধরনের যানবাহন নেই।
তো ঘটনার পরিক্রমায় আমার ওখানে দেখা হয়ে গেল একটা ফ্রেন্ডের সাথে। যাই হোক, সেই গল্প আর বলছি না, গল্প ছোট করছি। খুব কষ্টে একটা যানবাহন জোগাড় করলাম, সেটা যাবে সাটুরিয়ার দিকে। তো আমি সেটাই করে রওনা দিলাম আমার এলাকার উদ্দেশ্যে। আমি গিয়ে নামলাম কাউলিপাড়া নামের একটা স্ট্যান্ডে। পৌঁছতে আমার তখন প্রায় রাত 1:45 থেকে 1টা বেজে গেছে। আমি স্ট্যান্ডে নেমে দেখি চারিপাশে কেউ নেই, সব দোকানপাট বন্ধ, ইভেন স্ট্যান্ডের নাইট গার্ড পর্যন্ত নেই। সো আমি ভয় পাচ্ছিলাম, একটু নয় অনেকই ভয় পাচ্ছিলাম যে আমি একা। আর বেসিক্যালি আমি ওই মুহূর্তে মানে ভাবতে পারছিলাম না যে আমি কি করব। সেখান থেকে আমার গ্রামের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। সো আমি কিছুক্ষণ চিন্তা করার পরে মনে মনে নিজেকে বললাম, যা হবার হোক হেঁটেই রওনা দেব, রাস্তায় তো কিছু পেয়েও যেতে পারি। তো আমি রওনা দিলাম। আমি একটু বলে রাখি, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা দুই পাশে লোকালয় ছিল, মাঝখান দিয়ে রাস্তা। আমি যত সামনে এগোচ্ছিলাম লোকালয় তত কমে যাচ্ছিল। তো আমার ভয় আরো বাড়ছিল। ইভেন মজার ব্যাপার হচ্ছে সবচাইতে আমার কাছে তখন কোনো আলো ছিল না, মানে আমার মোবাইল ফোনটা ছিল বাট মোবাইল ফোনটায় চার্জ ছিল না। আচ্ছা। তো আমি সামনে এগোচ্ছিলাম আর চিন্তা করছিলাম কেন আমি আগে আমার বাসায় ফোন করলাম না, কারণ বাসায় ফোন করলে হয়তো কেউ আমাকে এগোতে আসতো, এগিয়ে নিয়ে যেত। আমি ভেবেছিলাম বাসায় যাব, বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবো যে আমি এসেছি। আর গ্রামে আমার বলতে শুধু আমার মাই থাকেন, বাবা 2008-এ মারা যান, তারপর থেকে মা গ্রামেই থাকেন। সো আমি যাচ্ছিলাম আর আমার ভয়টা আস্তে আস্তে বাড়ছিল। চারপাশের লোকালয় থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না, শুধুমাত্র অন্ধকার রাত্রিতে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া। আর আপনি হয়তো জানেন রাসেল ভাই যে অন্ধকার রাত্রিতে নিজের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত শোনা যায় এবং সেটা খুবই ভয়ঙ্কর লাগে। মনে হয় পেছন থেকে কেউ ফলো করছে, মানে খুবই একটা বৃষ্টিকাতর অবস্থা। আমি সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ভয় আরো বেড়ে গেল। বিকজ অফ আমি দেখতে পেলাম যে আমার পেছনে কিছু একটা আমাকে ফলো করছে। কি ফলো করছে আমি পেছন ফিরে দেখার পাচ্ছিলাম না, আমি শিওর না তখন। তো হঠাৎ আমি দেখতেই পেলাম সেই জিনিসটাকে, একটা বিশাল গরু, যেটাকে আমরা ষাঁড় বলে থাকি, ষাঁড় গরু, পুরুষ গরু। বিশাল একটা গরু আমাকে ফলো করছে এবং সেটা রং আমি অন্ধকারে বুঝতে পারছিলাম না। হতে পারে যে কালো, সেজন্যই হয়তো বুঝতে পারছিলাম না রংটা। অন্য কোনো কালার হলো একমাত্র সাদা ছাড়া অন্ধকারে বোঝার কথা না, কারণ প্রচন্ড অন্ধকার ছিল। আমি শুধু সেটার অভাব দেখতে পাচ্ছিলাম। তো আমার ভয় আরো বেড়ে যাচ্ছিল। আমি হাঁটতে থাকি, সেটা আমাকে ফলো করতে থাকে আমার পেছন এবং খুবই নিঃশব্দে ফলো করছিল। গরুর খোরের যে আওয়াজ, সেই আওয়াজটাও আমি শুনছিলাম না। ইভেন একটা পচা মাছের একটা আস্তে গন্ধ আমার নাকে আসছে সেই মুহূর্তে। এবং আপনি বুঝতে পারছেন রাসেল ভাই যে মিডনাইট, আমার আশেপাশে কেউ নেই, চারিদিকে মানে বিরান ভূমি, শুধু জমি আর জমি, ফসলি জমি, মাঝখান দিয়ে একটা রাস্তা, দুধারে গাছপালা। অনেক ভয় লাগে, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। তো আমি এগোতে থাকি। হঠাৎ আমার মনে হচ্ছিল যে গরুটা এই বুঝি আমাকে মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। তো সেটা ভেবে আমি একটা বোকার মতো কাজ করে বসলাম। আমি একটা দৌড় দিলাম এবং আমি যখন দৌড়ালাম দেখি আমার পেছনে পেছনে সেটাও দৌড়াচ্ছে। মানে আমি কোনোভাবেই সেটার সাথে মানে মোটামুটি শিওর যে মানে ওই গরু আপনাকেই ফলো করছে। হ্যাঁ, তখন আমি মোটামুটি না, তখন আমি 100% শিওর যে ওই গরু আমাকেই ফলো করছে, বাট আমি জানতাম না ওটা কি। সো দ্যাট মানে এমন হয়, আপনি যখন একটা গরুর সামনে পড়বেন, আপনি যখন দৌড়াবেন, গরু হোক কুকুর হোক, সেটাও আপনার পেছনে পেছনে দৌড়াবে, একটা কিছু হতে পারে। তো আমি এগোচ্ছি সামনে এবং আমার মনে হচ্ছিল তখন সেটা দৌড়চ্ছিল না, সেটা হাওয়ায় ভর করে আসছিল। আচ্ছা। পথিমধ্যে আমি কাঠালিয়া নামের একটা গ্রাম আছে কালীপাড়া থেকে একটু, সেটা পেরোতে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পেরিয়ে একটু সামনে এগিয়ে গেছে এবং তখন আমার ভয় বাড়িয়ে দিতে আরেকটা গরু কোথা থেকে যেন উদয় হলো। মানে যে গরুটা আমাকে ফলো করছিল সেটা রাস্তার বাম সাইড দিয়ে আসছিল এবং ইট মাইট বি ব্ল্যাক, কিন্তু আমার সামনে যে গরুটা উদয় হলো সেটা ছিল হোয়াইট। আমি স্পষ্ট সেটা গরুটাই দেখতে পাচ্ছিলাম, সেটার কালার ছিল হোয়াইট। সো দ্যাট আমার তখন আর বুঝতে বাকি রইলো না যে আমার সাথে কি খেলা করছে, কি সব বস্তু আমার সাথে খেলা করছে। এবং একটা কথা বলে রাখি যে আমি বেসিক্যালি এমন একটা ফ্যামিলি বিলং করি যেখান থেকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ধর্ম চর্চা। এবং আমি আরেকটা কথা বললাম যে আমি নিভৃত পল্লীর, আর পল্লীতে জিন ভূত এইসব ভৌতিক ঘটনা নিয়ে বেশি মানে আলোচনা সমালোচনা করা হয়। এবং আমি আমার ফুপির কাছ থেকেও, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি যদি বলেন তো সবাই বুঝতে পারবে যে আমার বড় ফুপি, তার শাশুড়ির বেশ কিছু পোষ্য জিন ছিল। এবং আপনি এটাও বলছিলেন যে আপনাদের একটা সময়ে জমিদারিও ছিল। জি, ইটস ভেরি 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 ফার অ্যাওয়ে, এটা ব্রিটিশ পিরিয়ডের আগে। সো
তো আমার ফুপির কিছু পোষ্য জিন ছিল, মানে ফুপির শাশুড়ি। তো ফুপির শাশুড়ি যখন মারা যান, তো সেই জিনগুলো মানে সিয়াসতে বলেন বা যেভাবে বলেন উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে। Okay. এবং সে আমাকে কিছু ডিরেকশন দেয় যে জিন বা মানে এগুলো বাঁচার উপায় বা বাঁচার উপায়গুলো কিছু আমরা বলে। ওইখানে চলে আসি আবার। তারপরে আপনি দেখলেন যে দুটো গরু। তো দুটো গরু আমি তখন বুঝতে পারলাম যে কি হচ্ছে আমার সাথে। আমি মনে মনে না উচ্চ স্বরেই দোয়া দরুদ পড়ার চেষ্টা করছিলাম, বাট আমি কিছুই করতে পারছিলাম না। মানে আমি টোটাল ফ্রিজি হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। মানে আমি জমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন সবচাইতে ভয় করার ব্যাপার যেটা হলো যে ডান পাশের যে সাদা গরুটা ছিল সেটা এক লাফে আমার মাথার উপর দিয়ে গিয়ে আঘাত করলো কালো গরুটা। বিলিভ ইট অর নট রাসেল ভাই, আমি শুধু দেখতে পেলাম একটা আলোর ঝলক, আর কিছুই নেই সেখানে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম এবং আমি প্রচন্ড জোরে দৌড়ানো শুরু করলাম। কিছু দূর আগানোর পর আমি দেখছিলাম যে পাশে রাস্তার দুধারে লেকের মতো আছে, সেখানে অনেক পানি, মানে বিল এরিয়ার মতো। সেখানে একটা মানে বয়স্ক লোক, মুরব্বী টাইপের লোক, এই 55-60 বছর হবে, সে মাছ ধরছিল। সে আমাকে দেখে দৌড়াতে দেখে এগিয়ে এলো এবং এসে আমাকে লোকাল ভাষায় বলছে যে বাজানো কি হয়েছে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই হয়েছে আমার সাথে। তো সে আমাকে যেটা বললো সেটা শুনে আমার ভয় কিছুটা কমলেও মনে মনে আমি তারপরেও ভয় পেতে শুরু করলাম। সে বললো যে বাজান চিন্তার কিছু নাই, খারাপ জিনিসটা আর আইব না, খারাপ জিনিসটা চলে গেছে, কিন্তু আপনি এমন কিছু কইরেন না যেটার লিগা আপনার লিগা অন্য কারো কষ্ট পাইতে হয়। তো আমি তার কিছুই বুঝতে পারলাম না। তারপরেও মাথা হেলালাম যে আমি হ্যাঁ তার কথা বুঝেছি। সে বললো যে বাজান আপনি কই যাইবেন। আমি আমার গ্রামের নাম বলতে সে বললো যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি। আমি লিসেনার্স, আমি আমার গ্রামের নামটা বলছি না, কিংবা আগের গ্রামের নামটাও বলছি না, সরি ফর দ্যাট। সো সে বললো যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি, আমার সাথে চলুন, এগিয়ে দিয়ে আসার জন্য এগিয়ে দিয়ে আসি। ফাইন। আমি প্রচন্ড সাহস ফিরে পেলাম, আমি তার সাথে চলতে শুরু করলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন তার সাথে চলছিলাম আমার মনে হচ্ছিল না যে আমি হাঁটছি, আমরা হাঁটছি, মনে হচ্ছিল যে আমরা স্টিল দাঁড়িয়ে আছি এক জায়গায়, রাস্তা আমাদের রেখে হেঁটে যাচ্ছে, গাড়িতে চললে যেটা হয় আমাদের সাথে। সো দ্যাট যতটুকু সময় আশা করেছিলাম তার অর্ধেক সময়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওকে। সো রাস্তায় একটা দোকান ছিল, তো সেই দোকানটা আমার পরিচিত ছিল। আমি দোকানিকে ডেকে কিছু সিগারেট নিলাম। আমি সেই লোকটাকে সিগারেট অফার করতেই সে আমাকে বলল যে বাজান ধরায়েন না, আমার প্রবলেম আছে, তো আমার সমস্যা আছে। আমি বললাম ওকে ফাইন, মুরব্বী মানুষ, সমস্যা থাকতেই পারে। তো আমরা হেঁটে নদী পর্যন্ত পৌঁছলাম। নদীর পাড়ে পৌঁছে যেটা আমার সাথে ঘটলো সেটা আমি আশা করিনি। লোকটি আমাকে হঠাৎ বলল যে যান, নদী পার হয়ে যান, আপনার মা আপনার লাইগে অপেক্ষা করতেছে। আমি অবাক হয়ে বললাম সে কি করে মানে কিভাবে জানবে যে আমার ফ্যামিলির কেউ অপেক্ষা করছে, কারণ আমি কখনোই আমার ফ্যামিলিকে ফোন করে বলিনি যে আমি আজকে আসছি, জানার কথাই না। তো আমি তাকে কোনো প্রশ্ন করলাম না, কারণ আমার মনে এমনিতেই ভয় ছিল প্রচন্ড। সে বলল যে আপনার ফ্যামিলির লোক আপনার জন্য অপেক্ষা করছে, আর এমন কিছু করবেন না এরপরে যে আপনার জন্য অন্য কাউকে কষ্ট পেতে হয়। আজ আপনার জন্য আমার ছেলেটাকে অনেক কষ্ট পেতে হলো। আমি কিছু না বলেই তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম এবং সে বলল যে খবরদার পেছন ফিরে তাকাবেন না। নদীটা শুকনো ছিল এবং বালুচর ছিল। আমি মাঝ নদীতে এসে আমি তার দিকে ফিরে তাকাই এবং আমি একটা আওয়াজ শুনতে পাই যে এত কৌতূহল কেন, এরকম টাইপের কিছু একটা বলেছে। আমি তাকে দেখি যে সাদা গরুটা আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে কালো গরুটাকে আঘাত করেছিল, সেই সাদা গরুটা ওখানে দাঁড়িয়েছে এবং নিমিষের ভেতর সেটা উধাও হয়ে গেল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে, আমি নদী পার হয়ে দেখি আমার আম্মু সত্যি দাঁড়িয়ে আছে এবং সাথে কিছু ছেলেপুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক, আমি বললাম আম্মু তুমি এখানে কেন? তো আম্মু যে ঘটনা বললো সেটাও একটা অ্যাকচুয়ালি মানে আশা করার মতো নয়, যে রংপুর এরিয়া থেকে আমাদের এলাকায় কিছু কাজের মানুষ এসছে, কাজ করবে। তার ভেতর থেকে একজন 55-60 বছর বয়সী, আমাকে যে লোকটা আগিয়ে দিল তার মতো, সে আমাদের বাসায় কাজে আছে। সে আমাদের বাসায় আমাদের বারান্দায় কাজ করে শুয়ে আছে। তো আম্মুকে হঠাৎ সে পিড়াপিড়ি শুরু করেছে যে মাঝি আপনি যান, আপনার ছেলেটা আসছে। উনি কিভাবে জানলেন? মানে খুব অদ্ভুত ব্যাপার। কিভাবে জানলে কিভাবে বলবো, যে মানে আমার কাছে এটা অদ্ভুত যে উনি আমার আম্মুকে বলেছে যে মাঝি আপনি যান, ছেলেটা আসছে, তার রাস্তায় অনেক বিপদ।
তো আমার আম্মু এবং এই বিপদের আভাসও তিনি পেয়েছেন। বিপদের আভাসও তিনি পেয়েছেন এবং তিনি আমার আম্মুকে বলার পর আমার আম্মু মায়ের মন বুঝে নিত। তো আমার আম্মু এগিয়ে এসেছে সঙ্গে সঙ্গে। তো আমি ঘটনা শুনে বোকা বনে গেলাম পুরো, যে সে কি করে জানলো। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে তাকে খুবই খোঁজাখুঁজি করি। আমি তার নামটা বলে রাখি, তার নামটা হচ্ছে আব্দুল হালিম। আচ্ছা, সেই লোকটার নাম। তো তার দাড়ি ছিল, বয়স্ক একটা মানুষ। আচ্ছা, আমি বাসায় গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি, না সে কোথাও নেই, সে গায়ে। হ্যাঁ, আমার প্রচন্ড জ্বর হয়, আমি প্রচন্ড জ্বরে ভুগি, আর কোনো ওষুধে কোনো কিছুতেই আমার জ্বর যাচ্ছিল না। হয়তো 2 দিন পর হালিম কোথা থেকে যেন উদয় হচ্ছে। হ্যাঁ, এবং কাজ করছে যথাযথ আমাদের বাসায়, এবং হালিমের দেয়া পানি পড়া, ঝাড়ফুঁক। সে কোথায় গিয়েছিলেন উনি এই সমস্ত ব্যাপারে কিছুই বলেনি। সে কোথায় গিয়েছিলেন কিছুই বলেনি। জিজ্ঞেস করা হয়েছিল যে সে কোথায় যেন কাজ করতে গিয়েছিল। সে কিন্তু বাধা কামলা নয়, মানে যখন দরকার হয় তখন সবাই ডেকে নেন। তো কোথায় কাজ করতে গিয়েছিল, সো দ্যাট তার দেয়া পানি টানি পড়া খেয়ে ঝাড়ফুঁকে আমার জ্বর সারে, এবং তার কয়েকদিন পর আমি ঢাকা ফিরে আসি, এবং তার কয়েকদিন পর আমি ইউকে চলে যাই। বাট আমার অজানায় রয়ে যায় যে ঘটনার পেছনের ঘটনা নিয়ে আমরা আরো কথা বলবো, আমাদের সাথে আরো কথা হবে আপনার। তার আগে আমরা কিছু SMS পড়ি, অনেকক্ষণ ধরে কিছু, মানে আজকে আসলে পড়িনি SMS। প্রসেনজিৎ আমাদের মাগুরা থেকে লিখেছেন, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, জোস লাগছে। ওয়েলকাম ব্যাক প্রসেনজিৎ, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। সুদীপ আমাদের লিখেছেন মীরাবাজার থেকে, অনেক খুলনা থেকে আমাদের SMS করছেন যে ফার্স্ট ইমেলটা দিয়ে স্টার্ট করলে অনেক ভালো হয়। আমাদেরকে প্রত্যয় লিখেছেন যে সেকেন্ড এবং থার্ড স্টোরিটা সেই রকম লেগেছে তাদের কাছে। দিনু কর্মকার আমাদের রাজশাহী থেকে লিখেছেন সেকেন্ড এবং থার্ড স্টোরি অনেক প্রশংসা করেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা রেগুলার SMS করেন, তারা লিখেছেন যে ডোন্ট স্টপ দ্য ভূত FM। ওকে, আমাদের কোনো প্ল্যান নেই এখনো পর্যন্ত, এক তো ভূত FM বন্ধ করার কোনো প্ল্যান নেই, ইনশাল্লাহ বন্ধ হবে না। এবং সেকেন্ড যে প্ল্যানটা নেই সেটা হচ্ছে যে মানে রেকর্ডেড করার কোনো প্ল্যান নেই, রাইট? আমরা লাইভই করতে চাই। ফয়সাল আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন সাজিদ আহমেদ তামিম, আমাদের সাথে তাসমির SMS করেছেন। আমি এই জন্য সবাইকে লাইভ শুনতে বলি যে এখন সরাসরি শুনছেন, যা বলছি তাই শুনছেন, আপনাদের সাথে একটা যোগাযোগ হচ্ছে। অনামিকা আমাদের ফরিদপুর থেকে SMS করেছেন, স্টোরিটা ভালো ছিল। সাইদ আমাদের SMS করেছেন, অনেকদিন পর ভয় পেয়েছেন তিনি আজকে। শহীদুল আমাদের SMS করেছেন যে আজকে প্রথম SMS করছেন তিনি আমাদেরকে। এছাড়া SMS করেছেন আপন সাহা ময়মনসিংহ থেকে। রফিক আমাদের SMS করেছেন আমাদেরকে আকাশ, এবং তিনি লিখেছেন যে ভূত FM বেস্ট রেডিও শো মধ্যে বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আয়াতুল ইসলাম চয়ন আমাদের SMS করেছেন আমাদেরকে। ইমু SMS করেছেন অ্যাডভোকেট মামুন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে সোহান রাজশাহী থেকে। তিথি আমাদের SMS করেছেন খুলনা থেকে। আপন আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। কৌশিক রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি ফাহিম ভয় লাগছে লিখেছেন। সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও অপূর্ব SMS করেছেন, লিখেছেন কোয়াইট ইমপ্রেসিভ। আমাদেরকে বিত্ত SMS করেছেন নড়াইল থেকে। আমাদেরকে SMS করেছেন অনামিকা ফরিদপুর থেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের পেজেও অনেকে SMS করেছেন। আই লাভ দিস শো লিখেছেন মমিতা ভুঁইয়া, এবং আমাদেরকে আরো অনেকেই কিন্তু ফেসবুকে কমেন্ট করছেন। এবং দেখতে পাচ্ছি ফার্স্ট স্টোরিটা তার কাছে আচ্ছা ভালো লেগেছে। কার কাছে এটা? নামটা হচ্ছে আউসাফ রশিদ নাবিল। আমাদেরকে সোহেল মল্লিক SMS করেছেন, ভালো লাগছে লিখেছেন। আমি ফেসবুকের কমেন্টগুলো একটু পরে পড়ছি, কিছুক্ষণ একটা ছোট বিরতিতে যেতে হবে আমাদের। আসলে আমি ফেসবুকের লিঙ্কটা আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি। আপনারা চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। হ্যাঁ, এটা আমার পেজ, ভূত FM এর গল্পের মতোই, সত্যি এটাই আমার পেজ। আমরা চলে যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবার একটু পরেই। এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভূত FM এর সাথেই থাকুন, রেডিও ফুর্তির সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে। আমার সাথে আজকে অতিথিরা এখনো পর্যন্ত রয়েছেন এবং আজকে অনেকক্ষণ পর্যন্ত থাকবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট ঘটনাটা অনেক ভয়ের এবং অদ্ভুত লিখেছেন আবির এম পাপ্পু, ফেসবুকে লিখছেন। আমাদেরকে ইন্দ্রজিৎ ঘোষ লিখেছেন আজকে খুব ভালো লাগছে, ফেসবুকে লিখেছেন।
নাহিনা আহমেদ আমাদের লিখেছেন যে তিনি এবং ইমন দুজনে একসাথে শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি SM কে কামাল আহমেদ লিখেছেন ভূত FM রক্স, আমাদেরকে শেষ বিকেল লিখেছেন সেকেন্ড স্টোরিটা নাইস, আমাদেরকে নাদিয়া রহমান লিখেছেন হরর অ্যান্ড হররিফাইড, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি উদ্দেশ্যবিহীন গন্তব্য লিখেছেন অনেক ভালো লাগছে, আমাদেরকে রানা লিখেছেন এখানে সো নাইস, আমাদেরকে আজিজুল হাকিম লিখেছেন থার্ড স্টোরি খুব ভয়ঙ্কর, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লাল মাহমুদ লিখেছেন খুব ভয় লাগছে রাসুল ভাই, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ ইমরান হাসান লিখেছেন থার্ড স্টোরিটা অনেক সুন্দর ছিল, আমাদেরকে শুভ্র লিখেছেন যে অনেক ভালো লাগছে ভাইয়া। এছাড়াও আননোন পার্সন লিখেছেন থার্ড এবং সেকেন্ড এবং থার্ড স্টোরিগুলো রিয়েলি নাইস ছিল, আমাদেরকে জয়দীপ পল লিখেছেন রিয়েলি খুব ভয় পেলাম, আমাদেরকে জামিল সারজান লিখেছেন যে রাসুল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে, আমাদেরকে এছাড়াও হাসিব লিখেছেন রাসুল ভাই কেমন আছেন, অনেকদিন পর শুনছি আই লাভ ভূত FM, আমাদেরকে আহমেদ শিলো লিখেছেন ভূত FM জটিল। তো যাই হোক, আপনারা যারা এই ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমাদের অতিথির কাছে আবারও, এবং আপনার নামটা আরো একবার বলবেন এবং আপনার পরের ঘটনাটা আমরা শুনি। হাই ডিয়ার লিসেনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত। এই ঘটনাটি আমার ফুপির সাথে ঘটা। আমার ফুপি বিয়ের 1 বছর পর আমার দাদুর বাড়িতে বেড়াতে আসে। তো আসার পর তিনি আমাদের যে রুমটাতে উঠে ওই রুমে ফ্রিজ ছিল। তো গ্রামের মানুষে অনেকে ফ্রিজ কিনা সামর্থ্য ছিল না, তো সামর্থ্য না থাকার কারণে অনেকে হেল্প নিত, যে অনেকে মাছ মাংস আমাদের বাড়িতে রাখতো। তো ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির এক অতিথি তিনি সন্ধ্যার সময় ইলিশ মাছ নিয়ে কেটে মানে সন্ধ্যার দিকে আমাদের বাসায় নিয়ে আসে, আচ্ছা, মানে রাখার জন্য ফ্রিজে। তো আমার ফুপি ছিল, তো ফুপি ওই মাছটা নিয়ে ফ্রিজে রাখে। তো রাখার আগে লোকটি বলে যায় যে আমি কালকে সকালে এসে নিয়ে যাব। আচ্ছা, তো আমার ফুপি মানে রেখে দেয় ফ্রিজে নিজের হাতে আর কি। তো ওদিন রাত্রেবেলা, তো গ্রামের মানুষ সাধারণত রাত্র 9টা বাজলেই মানে ঘুমায় পড়ে। তো আমার ফুপি মানে ঘুমের প্রস্তুতি নিতেছে, তো আমার ফুপা ছিল সাথে। তো 9টা বাজে খাওয়া দাওয়া করে সবাই মানে বিছানায়। তো ফুপি যখন ঘুমায় গেছে, তো আমার ফুপা আবার একটু মানে লেট হয় ঘুমাইতে, তো উনি ঘুমিয়ে পড়ছে। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ভোর হয়ে গেছে, আর যে লোকটি তাকে মাছ রাখতে দিছিল, তো সেই লোকটি আসছে, দরজা নক করতেছে এবং তার নাম ধরে ডাকতেছে। তো ঠিক ওই মুহূর্তে ফুপির ঘুম ভেঙে যায়, দেখে সত্যি সত্যি দরজা নক করছে এবং তার নাম ধরে শুধু একবার ডাকছে রাসেল ভাই, তারপর সে নক করতেছে। তো আমার ফুপি উঠে দরজা খুলতেছে, কারণ মনে করছে যে সকাল হয়ে গেছে। তো সে দরজা খোলার পর যেটা দেখে ভাই, একটা সাদা কাপড় পরা এক মহিলা, মানে তার বিভৎস চেহারা, তার মানে মুখে ব্লাড লেগে আছে, তার এক চোখ আছে আরেক চোখ বের হয়ে আছে। এটা দেখার পরে সে ওইখানে একটা চিৎকার দিয়ে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমার ফুপা ঘুম ভেঙে যায় তার চিৎকার শুনে। তো ফুপা উঠে দেখে, তো ঘড়ির দিকে তাকায়, তখন বাজে হচ্ছে 12টা 5। তো ওই মুহূর্তে আর কিছু না বলে বাড়ির সবাইকে ডাক দেওয়ার পর মানে সবাই আসে। তো ফুপিকে মানে মাথায় পানি টানি ঢালে। তো ঠিক 2:30টার দিকে ফুপি মানে সেন্স আসে। তো আসার পর ওই রাত্রে আর মানে কোনো কিছু করে নাই, তো ওই মুহূর্তে ঘুমায় পড়ছে। তো পরের দিন সকালবেলা মানে জানে কাহিনীটা, সবাই শুনে ফুপির কাছ থেকে। তো ওই দিন মানে ফুপির খুব জ্বর ছিল। তো তারপরের দিন ওই লোকটা আসে মাছ নিতে। তো ফুপির জ্বর থাকার কারণে তো আমার ফুপা যিনি, তো উনি আর কি ফ্রিজ থেকে মাছ বের করতে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখে ভাই মানে ফ্রিজের কোথাও ওই মাছ মানে ইলিশ মাছ যে রেখে গেছিল ওই মাছ নেই। ওই মাছের আজও পর্যন্ত ভাই ওই মাছের কোনো খবর পাওয়া যায়। ওকে, আপনি একটা মানে আপনি যেটা বলছিলেন সেটা পানি নিচে একটা ঘটনা বলছিলেন, সেটা বলতে চাচ্ছিলেন। ওকে, আমরা সেই ঘটনাটা শুনলাম, আমি ওইটার জন্য অধীর আগ্রহে আছি, সেই ঘটনাটা অনেক ভালো ছিল। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে যেটা আমি পড়ে শোনাতে চাই। আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, কুষ্টিয়া কোটপাড়ার একটি মেসে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার মেসমেট নাজমুলের বাবা মোহাম্মদ জামাল
জামাল উদ্দিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি মেহেরপুর সদরের একটি এলাকার। নাজমুলের বাবার কাছ থেকে মেসের সবাই ঘটনাটি শুনেছি, আমি ঘটনাটি তার ভাষায় লিখলাম। ঘটনাটি 2005-এর মাঝামাঝি সময়ে। আমি একজন সরকারি চাকরিজীবী। এই চাকরির পাশাপাশি আমি একটি শখের কাজ, আমার কাজটা হচ্ছে কবর কাটা। তো ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সুতরাং আপনারা অনেকেই কিন্তু শুনতে চেয়েছিলেন কবর যারা কাটেন বা কবর খোদক যারা, তাদের ঘটনা শুনতে। তো সেরকম একটা ঘটনা দেখেন কেমন লাগে আপনাদের। তিনি যে আমাদের ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সে প্রথমে ভালো ছিল, কিন্তু পরে নানান ভাবে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। হঠাৎ করে আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। 3 দিন পর হঠাৎ করে দুপুরবেলা আমাদের এলাকার একটি নদীতে তার সন্ধান মেলে মৃত অবস্থায়। লাশটা ফুলে ভেসে উঠেছিল। নদীর পানি ছিল হাঁটু পর্যন্ত। এত কম পানিতে কিভাবে যে সে ডুবলো তা আজও আমরা বুঝতে পারিনি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার কবর কাটার দায়িত্ব পড়ে মামুন, ইন্তা ও আমি এই 3 জনের ওপরে। কবর দেওয়া হবে বাদ ইশা। আমরা বাদ আসর কবর কাটা শুরু করলাম। মাগরিব পর্যন্ত কবরের দেয়াল চেছে সমান করা ছাড়া বাকি কাজ শেষ। মামুন মাগরিবের নামাজের জন্য চলে গেল, নামাজ পড়ে আর আসেনি। আমরা 2 জন কাজ করছিলাম। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসলে কবরের ভেতর দেখা যাচ্ছিল না। আমি ইন্তাকে মোমবাতি আনতে পাঠালাম। আমি একাই কাজ করছিলাম। হালকা আলোয় কবরের ভেতর ছাড়া বাইরে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি কাজ করছিলাম। হঠাৎ শুকনো পাতার খসখস আওয়াজ শুনলাম। ভাবলাম মোমবাতি নিয়ে আসছে হয়তো মামুন, কিন্তু কাউকে দেখলাম না। আমি আবার কবরের ভেতর বসে কাজ শুরু করলাম। তারপর বুঝতে পারলাম যেই রাস্তা দিয়ে মোম নিয়ে আসবে তার বিপরীত দিক থেকে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার শরীর ভয়ে শিউরে উঠল, কারণ ওই দিকটা ছিল অনেক ঝোপঝাড়, যে দিক থেকে ওই রাতে কোনো মানুষ আসা অসম্ভব। আমি কাজ বন্ধ করে শব্দটা লক্ষ্য করতে লাগলাম। শব্দটা ছিল শুকনো পাতার ওপর কোনো কিছু টেনে নিয়ে আসার মতো। একটু পর বুঝলাম শব্দটা আমার কাছে চলে এসেছে। আমি খুব সাহস করে কবরের ভেতর থেকে মাথাটা আবার উঠিয়ে ওই বস্তুটা দেখেই বসে পড়লাম। আমি দেখলাম আনুমানিক 3 ফিট ব্যাসের একটা সাপ কবরের পাশ দিয়ে অতিক্রম করছে, এবং সাপটা কত লম্বা ছিল তা ভয়ে দেখতে পারিনি। আমি আরো ভয় পেয়েছিলাম সাপটার অসম্ভব বড় ফনা দেখে। মনে হলো সাপটি রেগে হয়তো ফনা তুলেছে, এরকম একটা ব্যাপার। ওটা দেখেই চোখ বন্ধ করে বসে পড়লাম এবং সাপটি কবরের পাশ দিয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। একটু পরেই হঠাৎ আমাকে ডাকার শব্দ পেলাম। তাকিয়ে দেখলাম ইন্তা মোমবাতি নিয়ে এসেছে। তবে মামুন বলেছিলাম ইন্তা, এবং ওকে বললাম 30-40 সেকেন্ড আগে এই কবরের পাশে মোটা একটা সাপ দেখেছিস? ও বলল কই না তো। ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই অন্ধকারে ঠিক দেখেছিস তো? আমি বললাম স্পষ্ট ভাবেই দেখেছি। যা হোক, আমি অবাক হলাম ওর সাপটি না দেখাতে, কারণ কবরস্থানের গেট থেকে কবর পর্যন্ত আসতে সময় লাগে 1 মিনিট। চাঁদের আলো ছিল এবং ওর হাতে মোমের আলো ছিল, আর গেট থেকে কবর পর্যন্ত কোনো ঝোপঝাড়ও ছিল না। ওর না দেখাটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো। এবং আরো অবাক করার বিষয়টি হলো সাপটি এত বড় হওয়া সত্ত্বেও এত অল্প সময়ের মধ্যে হারিয়ে গেল। কারণটা ওখান থেকে সাপটি লুকানোর জন্য কোনো গর্ত, ঝোপঝাড় বা কোনো কিছুই বা কোনো রাস্তাও ছিল না। ঠিক একই সাথে 2টো ঘটনা ঘটেছিল, কিন্তু যে মুহূর্তে খসখস শব্দ সেই মুহূর্তেই বন্ধুর ডাক দেয়া, এবং ওই মুহূর্তে সাপটা কোথায় গেল বুঝতে পারছিলেন না তিনি। শেষে তিনি বললেন যে এটাই হয়তো সেই ব্যাপার যে হচ্ছে অনেকেই অনেক কিছু হয়তো এরকম আলামত আগে থেকে টের পাওয়া যায়, হয়তো সেরকমই কোনো আলামত হবে। এবং তিনি পরে সবাইকে নামাজ পড়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি শেষ করেছেন ঘটনাটা এইভাবেই, এবং লিখেছেন আমি শাকিব নাজমুল শরীফ শিশির ভূত এফএমের অনেক বড় ভক্ত, কোনো এপিসোড মিস করি না। এই প্রথম ঘটনা পাঠালাম, প্লিজ পড়বেন। আমি ঘটনাটা পড়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে, এবং বিরতির পর আমাদের কাছে খুব ভালো একটা অডিও ক্লিপ রয়েছে, রাইট? সুতরাং সেই অডিও ক্লিপটি আমাদের পাঠিয়েছেন একজন লিসেনার। এটা কি ইন্ডিয়া থেকে এসেছে বোধহয়, অর্থাৎ ইন্ডিয়া থেকে আমাদের একটা অডিও ক্লিপ এসেছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে প্লে করব। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি অভিরূপ ত্রিপুরা থেকে বলছি। আমি যে ঘটনাটি আজকে বলবো সেটা আমার দিদার সাথে ঘটা। সম্পূর্ণটাই আমার দিদার মুখ থেকেই শোনা। তো ওদের বাড়ি ছিল কুমিল্লা ডিস্ট্রিক্টে কোনো একটা জায়গায়। টাইমটা ছিল অ্যারাউন্ড 1945 to 1950। আমার দিদার মা ডেলিভারি হওয়ার পর একটা সন্তানও টিকতো না, সবগুলো প্রায় মরা অবস্থায় জন্ম নিয়েছিল।
আর এটা নিয়ে তাদের বাড়িতে প্রচন্ড অশান্তি ছিল। যেদিন প্রথম বাচ্চা মারা যায়, মিনস আমি তো সেদিন প্রথম বাচ্চা যেদিন ডেলিভারি হওয়ার টাইম ছিল, সেদিন দুপুরে আমার দিদার বাবা উনি ওয়াশরুম যায়। তো আপনারা সবাই জানেন যে তখনকার টাইমে ওয়াশরুমগুলো খুব দূরে থাকতো, আর অলমোস্ট প্রত্যেকটাই প্রায় বেড়ার তৈরি হতো। তো উনি বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেলেন একটা লোক ঠিক বলা ভুল হবে, একটি বিশাল আকারের একটি লোক, তার বিশাল শরীর, তার কালো লোমে ঢাকা, চোখগুলো প্রায় ঠিকরে বেরিয়ে আসছে, আর সে যে ঘরটার মধ্যে আমার দিদার মাকে রাখা ছিল সে ঘরটা দিকে তাকাচ্ছে, পুরো দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এটা দেখে দিদার বাবা কিছু করলেন না, উনি বাইরে চলে আসলেন, আর এই কথাটা কারোর সাথে ডিসকাসও করলেন না, জাস্ট এই কথাটা ভুলিয়ে গেলেন। তো সম্ভবত রাত হলো, রাতে ডেলিভারি হওয়ার টাইম, যখন লেবার পেইন শুরু হলো তখন প্রায় 1টা বাজে। তখন আমার দিদার মা উনি জানলা দিয়ে বাইরে দেখলেন যে একটি মহিলা চুল ছাড়া, বিভৎস তার চেহারা, হাতে ওই মহিলার যে বাইরে বসছিল ওই মহিলাটা হাতে একটা মানুষের বাচ্চা, আর ওই মহিলাটা ওই মানুষের বাচ্চাটা মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমার বলতেও প্রায় আমার নিজের শরীরে প্রায় লোম খাড়া হয়ে গেছে, এরকম জিনিস উনি দেখলেন। আর তখনই যে মহিলাটা বাচ্চাটা চিবিয়ে খাচ্ছিল সে চিৎকার করে ওনার দিকে হাসছে, আর বিচ্ছিরিভাবে চিৎকার করে হাসছে আর বলছে যে তোর বাচ্চাটাই খাচ্ছি, ওটা আর বাঁচবে না। উনি তখন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। সেন্স আসার পর ঠিক টাইম মতো ডেলিভারি হয় সেই রাতেই, বাট সত্যি কিন্তু সে বাচ্চাটা মারা যায়। উনি মরা বাচ্চা জন্ম দেন, আর ওই বাচ্চার গলায় হাতের দাগ স্পষ্ট পরিমাণে থাকে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, বাট এটা সবাই যারা ছিল ওরা সবাই দেখেছে যে বাচ্চাটা গলার মধ্যে নাকি গলা টিপে ফেললে যেরকম একটা দাগ বসে সেরকম একটা দাগ বসেছিল। তো প্রায় প্রত্যেকবারই যখন ডেলিভারি হয় তখনই আমার দিদার মা একই মহিলাটাকে দেখতে পান, আর প্রায় একইভাবে সেই মহিলাটা বিচ্ছিরিভাবে হাসে আর বিচ্ছিরিভাবে বলে যে তোর বাচ্চা বাঁচবে না, তোর বাচ্চাটাকে আমি মেরে দেবো। আর প্রত্যেকবারই মরা বাচ্চা জন্ম হয়। যখন 7ম বার ডেলিভারি হয়, যখন ডেলিভারি হওয়ার টাইম, তো সে সময়কার এটা কথা বলছি, তো তখন আমার দাদু ওই মহিলাটাকে দেখতে পান, প্রথমবার ওই মহিলাটাকেই দেখতে পান, আর ওই মহিলাটা আমার দাদুকে আসেও একই জিনিস বলে যে তোর বাচ্চা বাঁচবে না। তখন তিনি একজন ওঝার কাছে যান, ওঝা বাড়িতে আসে, বাড়িতে এসেই বুঝতে পারে যে সামথিং ইজ রং ওভার দেয়ার, আর সে কারণটাতেই বাচ্চাটা থাকছে না। তো অ্যাকচুয়ালি কি হয়েছে যে ঘরটাতে উনি থাকতেন, তো সে ঘরটার মধ্যে এই ঘরটি পসেস ছিল, আর এই ঘরটির মধ্যে একটি পেতনি থাকতো। তো গ্রাম অঞ্চলে যারা আপনারা শুনছেন, ওরা হয়তোবা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা পেতনি বুঝতে পারবেন যে পেতনি কাকে বলে। শহরে অনেকে হয়তোবা বোঝে না, ঢাকা ডিস্ট্রিক্ট বলুন বা শহরের বড় বড় জায়গায়, কলকাতা সাইডের জায়গাতে হয়তোবা তারা পেতনি বোঝে না, বাট গ্রাম অঞ্চল থেকে যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বাড়িতে একটি পেতনি আছে। উনি আমার দিদার মাকে পসেস করে আছেন, যে ওনার মিনস দিদার মার ক্ষতি করতে চান, আর কোনো একটা কারণে ক্ষতি করতে পারছেন না, আর যে কারণেই বাচ্চাটি একটা বাচ্চাও বাঁচে না, সবগুলো বাচ্চা মরা হয়। তো যখন 7th টাইম ডেলিভারি হয় তখন আমার দিদার জন্ম হয়, ঠিক আছে, তখন দিদার জন্ম হয়। বাট প্রবলেমটা কি ছিল জানেন, সেদিন আমার দিদার মা উনি রাত্রেবেলা একইভাবে মহিলাটাকে দেখলেন, আর মহিলা কিন্তু সেদিন একটু অন্যরকম ছিল। মহিলাটা তার দিকে বিচ্ছিরিভাবে হাসছিল, চিৎকার করছিল, সবকিছু করছিল, কাঁদছিল, সবকিছু করছিল এক্স্যাক্টলি অ্যাজ বিফোর, বাট ওদিন হাতের মধ্যে কোনো বাচ্চা ছিল না। তো সেটা দেখে আমার দিদার মা উনি আশ্বস্ত হলেন, শি ফেল্ট শিওর যে এবার হয়তো আমার সন্তান বাঁচবে, ঠিক আছে, এবার সন্তান বাঁচবে। তো এইভাবে ডেলিভারি হলো, দিদার জন্ম হলো। বাট ঘটনাটা এই ছিল যে আমার দিদার মা ওই দিন ডেলিভারি হওয়ার টাইমে উনি মারা যান। দিদা বেঁচে ওঠে। তো তারপর সবকিছু হলো, দাহ হলো, স্বাস্থ্য শান্তি, কীর্তন সবকিছুই হলো। কিন্তু তারপর থেকে তাদের বাড়ির মধ্যে প্রচন্ড একটা অশান্তি, প্রচন্ড একটা বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি হয়। আমার দিদাকে নিয়ে প্রচন্ড প্রবলেম শুরু হয়, উনি পজেসড আচরণ করা শুরু করেন। টোটালি বোঝা যায়, অনেকে দেখি বোঝা যায় যে না কিছু দ্বারা উনি পজেসড আছেন। তো আমার দিদার বাবা যে উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়েছেন, ঠিক আছে, উনি ভয় পেতে শুরু করেন। সবসময় আমার দিদা একটা আচরণ, একটা অদ্ভুত টাইপের একটা আচরণ করেন। হ্যাঁ, কিছু একটা দেখে হয়তো চিৎকার করে চেঁচিয়ে ওঠেন, কিছু একটা দেখে চেঁচিয়ে ওঠেন। সবাই যখন রুমে যায় তখন দেখে কেউ নেই। তো একদিন আমার দিদা রাতেবেলা ঘরে ঘুমিয়েছিলেন, আমার দিদার বাবা উনি বাইরে গেছেন। তো উনি যখন বাইরে থেকে ঘরের মধ্যে ফিরছেন তখন তিনি অদ্ভুত দেখেন যে জিনিসটা তিনি দেখেছিলেন আমার দিদার মারা যাওয়ার দিন, মিনস ডেলিভারির দিন, সেই মহিলাটাকে তিনি আবার দেখতে পান। বিশাল আকারে মহিলাটা, একটা পা আম গাছের ডালে দেওয়া আর একটা পা ওনার ঘরের ছাদে দেখা। সে জাস্ট ব্যান্ড হয়ে, বুঝতে পারছেন, ব্যান্ড হয়ে আমার দিদা যে ঘরটাতে আছে শুয়ে আছে সে ঘরটার দিকে দেখছে, বিচ্ছিরি ভাবে দেখছে। তো এটা দেখে দিদার বাবা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছেন আর প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। যেটা শোনার পর ওই মহিলাটা যেটা দাঁড়িয়ে ছিল সেটা ওনার দিকে দেখে আর বিশাল বড় বড় চোখ করে দেখে আর বিচ্ছিরি ভাবে চিৎকার দিয়ে বলে যে তোর বউকেও মেরেছি, এবার তোর মেয়েকেও মারবো, তোদের সবাইকেই শেষ করে দেবো।
এটা শুনে উনি দৌড়ে ঘরে যান, গিয়ে দরজা বন্ধ করে দেন। তারপরে শুনতে পান বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রচন্ড পরিমাণে জোরে কেউ চিৎকার দিচ্ছে, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে কাছে, এমন সবকিছু শুনতে পান। ইভেন কি উনি দরজাতে নক পর্যন্ত শুনতে পান, যে প্রচন্ড জোরে যদি কেউ দরজা ধাক্কা দেয়, প্রচন্ড জোরে যদি কেউ দরজায় ধাক্কা দেয়, তখন বোঝা যাবে যে এটা মানুষ নয়, এটা অন্য কিছু ধাক্কা দিচ্ছে। এটা শোনার পর আমার দিদার বাবা উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়ে যান, দ্যাট হি লেফট বাংলাদেশ এন্ড হি ওয়েন্ট ফর ইন্ডিয়া। সো হি সেটেলড ওভার ইন ত্রিপুরা। তো সেখানে যাওয়ার পরও আমার দিদার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। উনি কিন্তু তখনও মিনস উনি গ্রাজুয়ালি এজের দিক থেকে বড় হচ্ছেন, ঠিক আছে, বাট উনি মেন্টালি একটু অন্যরকম বিহেভ করছেন, অ্যাজ লাইক পজেস চাইল্ড যেরকম বিহেভ করে, জাস্ট লাইক দ্যাট। তো তখন উনি কি হতো, উনি সবাইকে চেঁচিয়ে বলতেন যে উনি সবসময় ঘরের মধ্যে, ঘরের কোণাটায়, ঠিক জাস্ট ঘরের কোণাটায় একটি মহিলাকে বসে থাকতে দেখেন, চুলগুলো ছাড়া থাকে, আলখালা টাইপের পরা, সাদা রঙের একটা। এটা যখন উনি ওনার বাবাকে বলেন, তখন ওনার বাবা ঠিক সিমিলারিটি বের করেন যে এটা সেই মহিলাটাই এখানে, ঠিক আছে। তো উনি দেখতে পান, যখন সবাই দৌড়ে আসেন তখন কেউ দেখতে পায় না, শুধুমাত্র আমার দিদাই দেখতে পান যে ঘরের কোণার মধ্যে ওই মহিলাটা বসে আছে। ওনার আচরণ ঠিক আরো ডিটোরিয়েট করে, ওনার হেলথে প্রবলেম হয়, উনি দিনকে দিন শুকিয়ে যেতে থাকেন, এমন যেন কেউ ওনার ব্লাডটা সাক করে নিচ্ছে, ঠিক আছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট এটা হাকিকত, এটা সত্যি কথা। তো একবার কি হলো যে আমার যে দিদার বাবা, ওনার এক বন্ধু ওনাকে সাজেস্ট করলো যে বিহারে একজন বিশাল বড় একজন অ্যাস্ট্রোলজার ওঝা টাইপের একজন আছে, উনি যাতে ওনাকে ওখানে নিয়ে যায়, ঠিক আছে। তো ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে রাস্তাতে প্রচন্ড প্রবলেম হয়, বিশাল প্রবলেম হয়, যে বাধা তৈরি করা হয়, প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি করা হয়। তারপর ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে যখন পুজো শুরু হয়, তখন প্রচন্ড পরিমাণে যে পেতনিটা ছিল সে প্রচন্ড পরিমাণে আওয়াজ করে, প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করে, আমার দিদা পজেসড ভাবে আচরণ করে, সবকিছু ঠিক হয়। কিন্তু তারপরেও পুজো হয়, সমস্ত কিছু হওয়ার পর আস্তে আস্তে আমার দিদা পজেসড আচরণ করা বন্ধ করে, আর তারপর থেকে উনি প্রায় একটা নর্মাল লাইফ লিড করা শুরু করেন। কিন্তু এখনো আমার দিদা একা ঘুমোতে পারেন না, এখনো উনি প্রচন্ড পরিমাণে ভয় পান। যখনই উনি একা ঘুমান তখনই উনি খুব প্রচন্ড খারাপ স্বপ্ন দেখেন, আর স্বপ্নতে সেই মহিলাটা কি দেখতে পান। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমার কাছেও স্ট্রেঞ্জ লেগেছিল, বাট এটা সত্যি ঘটনা। এটা আমি আমার দিদার এক মশাত্ত বোনের কাছ থেকেও শুনেছি, কারণ সবাই একই ঘটনা বলেছেন আমায়। সো আই বিলিভ ইট। আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.4 FM। ঘড়িতে সময় রাত 12:57। আমি রাসেল আছির সাথে, আর ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আপনারা জানেন সেটা। আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। সুতরাং আমাদেরকে অবশ্যই SMS করুন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে 9 খিলগাঁও থেকে SMS করেছেন, এবং তিনি খিলগাঁও থেকে আমাদের সাথে রয়েছেন এবং শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, দেখতে পাচ্ছি, হাবিবা। তিনি বুয়েট থেকে শুনছেন এবং তিনি লিখেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট শো, এবং তিনি ভূত এফএমের রেগুলার লিসেনার। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। আশা করছি সবসময় আপনাকে পাবো, ঠিক যেভাবে এখন পাচ্ছি। জামালপুর থেকে তুহিন, সিদ্দিক এবং মুশাররফ আমাদের SMS করেছেন। তারা লাইট অফ করে ভূত এফএম শুনছেন, এবং একটা পরিবেশ তৈরি করে ভূত এফএম শুনছেন। আদনান ময়মনসিং থেকে লিখেছেন তিনি একা ভূত এফএম শুনেন। আমাদেরকে দেখতে পাচ্ছি সাইমন নেত্রকোনা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে স্ট্রং নেটওয়ার্কের জন্য রেডিও ফুর্তি টিমকে থ্যাঙ্কস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাদের জন্য সবকিছু, এই প্রোগ্রাম আপনাদের। সুতরাং অবশ্যই আপনারা বেশি বেশি করে অ্যাটলিস্ট ফেসবুকে তো আসতেই পারেন। ফেসবুকে আসুন, এবং আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। এই দুটো জায়গায় এসে আপনারা আপনাদের কথা জানান, লাইক দিন, আপনাদের আর যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টগুলো চাইলে শেয়ার করুন। আরমান হোসেন আমাদের ময়মনসিং থেকে লিখেছেন, আমাদেরকে SMS করেছেন শুভ, এবং তিনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি লাবিব, এছাড়াও আরশিতা আমাদের SMS করেছেন, এছাড়াও ফিরোজ আমাদের SMS করেছেন আহনাফ,
এছাড়াও রোহান নাটোর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে মিজান SMS করেছেন টাঙ্গাইল থেকে, খুব ভয় লাগছে তার কাছে। সাইম আমাদেরকে SMS করেছেন, শাম্মু আমাদের SMS করেছেন, প্লিজ রিড মাই SMS, আমি আপনার SMS রিড ইট। আচ্ছা ওকে, আমি আপনার SMS পড়ে ফেললাম। কবি জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন, ভালো লাগছে, ফুর্তি লাগছে। শামীম উত্তরা থেকে লিখেছেন, উত্তরা ইউনিভার্সিটি থেকে লিখেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা সিলেক্ট করেছি। আমাদেরকে জিনিয়া SMS করেছেন আমাদেরকে, মেহেদি হাসান তুষার নারায়ণগঞ্জ থেকে, জিনান আমাদের SMS করেছেন, মিলি আমাদের SMS করেছেন, খুব ভালো লাগছে স্টোরিগুলো তাই লিখেছেন। সাগর আমাদের SMS করেছেন আমাদেরকে, শাহিন গাবতলী থেকে, এছাড়াও মাসুদ চিটাগং ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন আর অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। জিনান আমাদের লিখেছেন যে এবার বই মেলায় কোনো বই আসবে কিনা, উই হোপ সো, এবং আশা করছি যে আপনাদের কোনো একটা ভালো গুড নিউজ আমরা দিতে পারবো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি, ভালো গুড নিউজ না, ওকে, আমাদেরকে আশিকুর রহমান আশিক লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও ফেসবুক থেকে পড়ছি, আমাদেরকে মাহমুদ লিখেছেন কুষ্টিয়া থেকে, এছাড়াও আমাদেরকে মহি আক্তার আমাদের লিখেছেন, খুব ভালো লাগছে ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে নাইমুল হাসান লিখেছেন, অনেকদিন পর ভূত এফএম শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদেরকে আনিস বৃষ্টি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। রাকিব আমাদের SMS করেছেন, অসম লাগছে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি তানভীর আহমেদ তমাল, আজকে প্রথম তিনি সরাসরি শুনছেন, ও থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে দেখতে পাচ্ছি সিদ্দিক SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি স্বপ্নের রাজকুমার অমিত লিখেছেন ভূত এফএম রক্স, আমাদেরকে জাবেদ হাসান লিখেছেন অনেক সুন্দর কাহিনী, আমাদেরকে এছাড়াও দীপ লিখেছেন SMS করেছেন, লিখেছেন রাসেল ভাই সাউন্ড ক্লিপের স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার যে পেজ রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন, এখনো পর্যন্ত কমেন্ট করছেন, এবং সেই কমেন্টে কিছু পড়ছি, রাসেল ভাই লং স্টোরি হলে একটু ভালো হতো। আমাদেরকে লিখেছেন যে অডিও ক্লিপ, আচ্ছা এটা লিখেছেন আরিফ খান জয়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ঈশিতা লিখেছেন, এটা কি ভূত এফএমের আসল পেজ? ইয়েস, এটা ভূত এফএমের আসল পেজ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জাকারিয়া ইসলাম SMS করেছেন, এবং তিনি বলছেন আমার কমেন্টে কি প্রবলেম রাসেল ভাই? নো, একেবারেই প্রবলেম নেই, আপনার কমেন্ট আমি পড়ে ফেললাম। আমাদেরকে সোহান সর্দার আবির লিখেছেন ভূতের ভয় কি আছে? যতক্ষণ পর্যন্ত আপনি না দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভেবে নিতেই পারেন ভূতের ভয় নেই, যখন আপনি দেখে ফেলছেন তখন সেটা আপনার উপরে, বিশ্বাসটা পুরোপুরি আপনার উপরে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রাফি খান লিখেছেন, ভাই আশা করি আজকে ভূত এফএম অনেক ভয়ঙ্কর হবে। আমাদেরকে প্রিন্স হক রায়হান লিখেছেন যে 4 নাম্বার যে স্টোরিটা সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এনিওয়েজ, আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং এই মুহূর্তে আমি চাচ্ছি আরো একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাতে। আমি তার আগে আপনাদের একটু প্রশ্ন করে নিই যে আপনাদের বাসায় কখনো এরকম কি হচ্ছে কোন জিনিস মিসিং এবং অনেক খোঁজাখুঁজি করে পেলেন না, এবং খুব অদ্ভুত কোনো একটা জায়গায় সেই জিনিসটা আবার পাওয়া গেল, হয় কোথায়? খেয়াল করেছেন কিনা জানি না, শুনুন এই ঘটনাটি। আমাদেরকে লিখেছেন যে দিস ইজ অনিক ফ্রম টেক্সাস USA. I want to share some paranormal activities that I have experienced during my childhood in our old house. অর্থাৎ ছোটবেলায় তিনি বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন, এবং তিনি সেই ঘটনাটি লিখেছেন যে বাংলায় তিনি লিখেছেন ঘটনাটি, এবং আশা করছেন তিনি যে আমরা সেই স্টোরিগুলো পছন্দ করব এবং আমরা শেয়ার করব অন ভূত এফএম, এবং আমি সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি তার মতো করে। একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আমার আম্মু রেডি হচ্ছিল, যেই হাত ঘড়িটা আম্মু পড়ে যাবে সেটা আগেই বের করে রেখেছেন। আমি তখন ছোট ছিলাম, হাত ঘড়িটা দিয়ে খেলতে লাগলাম। হঠাৎ খেলতে খেলতে ঘড়িটা ওয়ার্ড্রপের উপরে আস্তে করে ছুঁড়ে মারলে ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে গিয়ে পড়ে। তার পরের দিন ঘড়িটা খোঁজার জন্য লোকজন দিয়ে ওয়ার্ড্রপ সরানো হলো, এবং সেটা আর সেখানে পাওয়া গেল না। এই জন্য আমার আম্মু কাজের লোকদের একটু বকা দেয়, নিশ্চয়ই কেউ না কেউ এটা নিয়েছে, তা না হলে যাবে কোথায়? যাই হোক, এর কয়েক মাস পরে শীত পড়লে আলমারির উপরে সুটকেস রাখা ছিল, এবং শীতের কাপড়, সোয়েটার, কম্বল ইত্যাদি বের করা হয়, এবং ঘড়িটা সেই কাপড়গুলোর নিচে পাওয়া যায় অক্ষত অবস্থায়। কিন্তু এই ঘড়ি এখানে আসলো কিভাবে? সুটকেস লক করা ছিল, অর্থাৎ কাজের লোকজন যদি কেউ নিয়েও থাকে তারা লক করা সুটকেসের ভেতরে ঘড়িটা মানে যেভাবে ভরতে পারবে না, ঠিক একইভাবে যিনি ছুঁড়ে মেরেছিলেন তিনি যদি ঘড়িটি ছুঁড়েই মারেন, সেটি ওয়ার্ড্রপের পেছন থেকে একা একা সুটকেস পর্যন্ত গেল কিভাবে? ওই সুটকেস কয়েক মাসে খোলাই হয়নি, আর এই ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে পড়েছিল। যাক, এটা নিয়ে বেশি চিন্তা করলো না কেউ। তার কয়েক মাস পর একদিন আমি আমার বন্ধুদের সাথে আমার বাসায়
একটা গেম খেলছিলাম, দুপুরবেলায় ওরা চলে যায়। এর কয়েক ঘন্টা পর আমি গেম এবং তার সঙ্গে লাগানো ক্যাসেটটা মিসিং থাকে এবং কিন্তু অন্য সব ক্যাসেটগুলো ঠিকই ছিল। তারপর দিন ওদের বকা বকি করি এবং গেম বয়টা যে ওরাই নিয়েছে এটা তিনি ধরে নিয়েছেন। এরপর প্রায় 2 মাস পরে খাটের নিচ থেকে একটা পুরনো ট্রাঙ্ক বের করা হয় এবং এই ট্রাঙ্কের অনেক পুরনো পিতলের কিছু শো পিস ছিল এবং ট্রাঙ্কটা লকড ছিল। ট্রাঙ্কের লকটা খোলা হয় এবং তার ভেতরে গেম বয়টা পাওয়া যায়। এমনকি গেম বয়ের সাথে ঢোকানো যে ক্যাসেটটা নিখোঁজ ছিল সেটাও সেখানে ছিল এবং ব্যাটারিটাও শেষ হয়ে যায়নি। আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়ি। প্রথমে ঘড়ি, তারপরে এগুলো কি হচ্ছে, এরকম আরো জিনিস হারিয়ে গিয়েও কয়েকদিন পর পাওয়া গেছে। এমনকি টাকার বান্ডল ড্রয়ার থেকে পাওয়া যায় না, ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজেও না, কিন্তু কয়েকদিন পর সেটা খুললেই সামনে পড়ে থাকে শুধু বান্ডল। কয়েকদিন পর সেটা খুললেই শুধু টাকার বান্ডলটা পড়ে থাকে, শুধু জিনিস হারানোই না। মাঝে মাঝে ঘুমানোর সময় দেখা যেত হঠাৎ খাট দুলছে, মনে হচ্ছে কেউ যেন খাটের পায়া দিয়ে সেটা খাটের পায়াতে হাত দিয়ে সেটা দৌড়াচ্ছে। কারণ হয় নাকি আপনাদের বাসায় এরকম, যারা শুনছেন এখন? কিন্তু উঠে তাকানোর সাথে সাথে সেটা বন্ধ। এমনকি রাত্রে হঠাৎ কয়েকবার আলমারি থেকে সুটকেসও পড়েছে, কিন্তু কেন এগুলো হচ্ছে সেটা কখনো জানা যায়নি। পরে আমরা সেই বাসাটা বিক্রি করে অন্য বাসায় চলে আসি। কিছুদিন পর নতুন মালিক এসে বলে যে তারা অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সেখানে দেখতে পাচ্ছে। হঠাৎ করে জানালা খুলে যায়, অন্য মানুষের হাঁটার আওয়াজ শোনা যায়, কিন্তু দেখা যায় না। তারা জিনিস হারানোর কথাও বলেছে, কিন্তু সেগুলো নাকি আর পাওয়া যায়নি। কি হচ্ছিল সেই বাসাটায় এর পরের ঘটনাগুলো আমরা জানি না। এইটুকুই ছিল ইমেইলটি। এবং আপনাদের বাসাতে হয়তো এরকম মাঝে মাঝে খাট কাঁপলে আমরা কিন্তু অতটা পাত্তা দিই না, মাঝে মাঝে জিনিস একা পড়ে গেলে আমরা পাত্তা দিই না। আমার বাসায়, আমার রুমের মধ্যে ভেতরে কয়েকদিন ধরে আমি আমার একদম অনেকবার শেয়ার করেছি, তারপরে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে সেজন্যই বলছি যে কয়েকবার একদম তার নামিয়ে রাখা গিটার, সেই গিটারে আমি অদ্ভুত ভাবে কেউ বাজাচ্ছে আমার ঘরের ভেতরে, আমি সেটা শুনতে পেয়েছি। এবং নামানো তার, আপনার যারা গিটারিস্ট রয়েছেন বিশেষ করে তারা খুব ভালো বুঝতে পারবেন যে একটা গিটারের তার একদম যখন নামিয়ে রাখা হয় এবং সেটা যখন আবার বাজানোর সময় বা যদি টিউন করে বাজানো, রেগুলার গিটারটা আমি বাজাচ্ছি, আবার টিউন করে রেখে দিচ্ছি, আবার তার নামিয়ে রাখছি ঘুমানোর সময়, কারণ কেউ গিটারটা প্লে করতো সেই জন্যই তারটা নামিয়ে রাখা। এবং তারটা যখন নামিয়ে রাখা হয় সেই তারপরে কিন্তু আর গিটারটা বাজতো না, এবং অর্থাৎ টিউন করে রাখলেই সেটা বাজতো। এবং কয়েকদিন পরে সেই নামিয়ে রাখা তারের মধ্যে 3 নাম্বার তারটা হঠাৎ করে, আমি ঠিক এখন মনে করতে পারছি না, অনেকদিন আগের ঘটনা, 3 নাম্বার বা 2 নাম্বার হতে পারে, সেই তারটা হঠাৎ করেই ছিঁড়ে যায় এবং প্রচন্ড শব্দে আমি ঘুম ভেঙে জেগে উঠি এবং দেখি তারটা ছিঁড়ে গেছে। আমি জানি না যিনি রেগুলার গিটার বাজাতেন তিনি সেদিন তার অদক্ষ হাতে বা দক্ষ হাতে সেটা টিউন করতে গিয়ে ছিঁড়ে ফেলেছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল। কিন্তু যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন লিসেনার রয়েছেন, তার কাছে আমরা যাবো, তবে তার আগে আরো একটা ঘটনা শুনবো আপনার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনবো। জাহিদ এগেইন। সো আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার সাথে কুয়ালালামপুরে ঘটেছে। কুয়ালালামপুরে আমার সাথে অনেকগুলো ঘটনাই ঘটে, বাট আমার কাছে এই ঘটনাটা একটু বেশি নাড়া দিয়েছিল বলেই আমি এটা শেয়ার করতে চাচ্ছি। আমি কুয়ালালামপুরে বেশ কিছুদিন হয়ে গেল। বেসিক্যালি আমার প্রজেক্টের কাজ থাকলে আমি প্রচন্ড ব্যস্ত থাকতাম, আর যখন প্রজেক্টের কাজ থাকতো না আমি পুরোপুরি ফ্রি থাকতাম। তো আমার অ্যাকচুয়ালি জায়গা হয় কোম্পানির পক্ষ থেকে, এটা কুয়ালালামপুরের বাইরে সেলিংগড়ে দামানসারা পাড্ডানা নামের একটা এরিয়াতে। আমি কুয়ালালামপুর ছেড়ে চলে যাই দামানসারা পাড্ডানাতে। আমি বলে রাখছি, আমার যে রেসিডেন্সিয়াল হাউসটা ছিল দ্যাট ওয়াজ আরমানি টেরেস, ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হাউস ইন মালয়েশিয়া। তো আমি ওখানে থাকতাম একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে আমার এক কলিগের সাথে, আমরা দুজন মাত্র ছিলাম। তো আমি এবং আমার কলিগটা ছিল ব্রিটিশ, নাম জন। তো আমরা দুজনেই ছিলাম। তো আমাদের কাজ ছিল না হাতে, সারাদিন ঘুমাতাম, বেকার জীবনে যেটা করে আর কি ছিল, সারাদিন ঘুমাতাম, সারা রাত নেট সার্ফিং করতাম। আর আপনারা বন্ধুরা জানেন যে দেশের বাইরে ইন্টারনেট সংযোগ যদি আপনি ব্রডব্যান্ড নিতে চান তাহলে আপনাকে অনেক ধকল পোহাতে হয়, ভেরিফিকেশন, অনেক কিছুর ব্যাপার আছে। তো আমরা ব্রডব্যান্ড ওই নতুন জায়গায় গিয়ে নিয়েছিলাম না। তো আমরা ইউজ করতাম একটা রাউটার, ওয়াইফাই রাউটার, দ্যাট ওয়াজ ইউনিফাই। আমার স্পষ্ট মনে আছে, ইউনিফাই কোম্পানির একটা পকেট রাউটার ছিল আমাদের। তো আমরা রাউটার ইউজ করতাম, আমি এবং আমার ফ্রেন্ড যে আমার কলিগ ছিল। তো হঠাৎ ওর একটা কল আসে ওর দেশ থেকে, কোনো একটা কারণে ওকে চলে যেতে হয় ইউকেতে।
তো আমি একা হয়ে পড়ি, একেবারে অ্যালোন টোটাল বাসাটাতে। সো মানে ভয় করছিল না সেটা না, যেহেতু আপনারা জানেন যে মালয়েশিয়ার 70% হচ্ছে গিয়ে বন, 30% হচ্ছে লোকালয়। সো আমার অ্যাপার্টমেন্ট হাউসটা ছিল বনের এবং পাহাড়ের মাঝখানে, প্রচন্ড ভয় করছিল নেচার। চিন্তা করলাম যে ডাউন স্টেজে নেমে আমি একটু নেট সার্ফিং করি। সো নেট সার্ফিং করতে গিয়ে দেখি আমার মডেমটা নেই, রাউটারটা নেই। সো আমি চিন্তা করলাম কোথায় গেল এটা। তো জন ইউকেতে পৌঁছানোর পর আমাকে ফোন দেয় এবং ফোন করে বলে যে আমি ভুলে রাউটারটা নিয়ে এসেছি, আমার ব্যাগের সাথে চলে এসছে। তো কি আর করার ছিল, তো আমি একটু দূরে একটা মামাক ক্যাডাই ছিল। মামাক ক্যাডাই হচ্ছে আমাদের এরিয়াতে যে নর্মাল হোটেল বা রেস্টুরেন্ট গুলো থাকে খাবার, তো ওখানে তামিল রেস্টুরেন্ট গুলোকে মামাক ক্যাডাই বলা হয়। তো মামাক ক্যাডাই ছিল, আমি ওখানেই খেতাম। ডিনারের পর আমি পাশে একটা সাইবার ক্যাফে ছিল, সেটা তেমন ভালো কোনো মানের সাইবার ক্যাফে ছিল না। ওখানে গ্যাম্বলিং হতো, জ্যাকপট নামে এক ধরনের জুয়া ছিল, সেটা খেলা হতো সাইবার ক্যাফেতে। তো আমি ওখানেই নেট সার্ফিং করতাম, খুব চিপ ছিল, দ্যাটস ওয়াই। সাইবার ক্যাফেতে সারা রাত সাইবার ক্যাফে খোলা থাকতো। সাইবার ক্যাফেতে প্রায় 12টা পর্যন্ত ভিড় থাকতো, তারপর ভিড় থাকতো না বললেই চলে, কোনো লোক থাকতো না। আমি খুব চিপে ওখানে নেট সার্ফিং করতাম। 11টার দিকে ঢুকতাম, বেরোতাম ফজরের আজানের আগ দিয়ে, বেরিয়ে আমি আমার বাসায় চলে আসতাম। তো একদিনের ঘটনা, আমি সাইবার ক্যাফেতে আছি, তো আমি নেট সার্ফিং করছি। সব হঠাৎ আমি দেখতে পেলাম আমাদের ওই সাইবার ক্যাফেটার এটা এমন ছিল, ইন্টারেস্টটা এমন ছিল যে রাত্রি 12টার পরে, 11:30টার পরে সাইবার ক্যাফের গেটটা বন্ধ করে দেওয়া হতো। বাইরে থেকে ডোর বেল দিলে দেন সাইবার ক্যাফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে ছিল সে গেট খুলে দিত, তারপর কেউ ঢুকতে পারতো, কারণ ওখানে অনেক সময় পুলিশ রেড হতো জ্যাকপটের কারণে। তো আমি বসেছিলাম, আমি বসে নেট সার্ফিং করছিলাম। হঠাৎ কোনো ডোর বেল নয়, কিছু নয়, দেখি দরজা ওপেন করে একটা লোক আসলো। আর সাইবার ক্যাফেটা এমন ছিল যে একটা ইনফ্রাস্ট্রাকচারটা এমন ছিল যে একটা স্ট্রাকচারের মাঝে 3টা কম্পিউটার। সো আমি যে কম্পিউটারটাতে বসে আছি, লোকটা এসে আমার পাশের কম্পিউটারে বসলো। তো আমি তাকিয়ে দেখি সে কি, তো আমার পরিচিত একটা লোক। আমি বলে রাখি, কুয়ালালামপুরে আমি একটা বিশাল ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো আমাকে এক পুলিশ অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার জাফরি নামের, সে আমাকে এই ঝামেলা থেকে আর কি উদ্ধার করে। তো আমি দেখি সেই লোক সেখানে। তো আমি দেখে তো অবাক যে হাই মিস্টার জাফরি, কি খবর, কেমন আছে? তো সে আমার সাথে যথারীতি কথা বলা শুরু করলো, আমরা অনেক কথা বললাম। সে আমি যখনই সিগারেট খাচ্ছিলাম, তো সে তখনই আমার কাছে সিগারেট যাচ্ছিল, বলছিল যে আপনার সিগারেটটা দেন। ওনারা আবাং বলে সম্বোধন করছিল, আবাং মানে ভাই বাংলাদেশি ভাষায়। তো আবাং, আপনার সিগারেটটা, আপনার রোকপটা দেন। তো আমি ওনাকে বারবার, উনি আমার সিগারেট চাচ্ছিল, কিন্তু আমি সেটা না করে আমি ওনাকে বারবার নতুন সিগারেট দিচ্ছিলাম এবং লাইটারটা সাথে দিচ্ছিলাম, বাট আমি লক্ষ্য করছিলাম না সে সিগারেটটা ধরাচ্ছে কি ধরাচ্ছে না। তো আমি নেট সার্ফিং এ বিজি ছিলাম, উনিও। তো ফজরের আজানের আগ মুহূর্তে উনি বললো যে আমার কিছু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর কুয়ালালামপুর চলে যাবো। বেসিক্যালি মিস্টার জাফরি বাসা ছিল দামনছড়া পাটদানাতেই। তো আমি ওনাকে বিদায় দিলাম, মানে সদাহাস্যোজ্জ্বল মুখে বিদায় দিলাম। তো উনি চলে গেল ওখান থেকে। আমি অ্যাবনর্মাল বা প্যারানর্মাল কিছুই দেখতে পারলাম না সেখানে, যে এটা নর্মাল, আমার পরিচিত লোক দেখা হয়েছে, সে আমার সাথে কথা বলেছে, চলে গেছে। তো আমার তার পরের দিনই আমার কুয়ালালামপুর একটা ফ্রেন্ড ছিল, আমি ফ্রেন্ডের কাছে ফোন করে বললাম, এই জানিস ঘটনা হয়েছে কি? তো বলছে কি হয়েছে? আমি বললাম যে আমাদের সেই ইনভেস্টিগেটিং অফিসারের কথা মনে আছে, যে মিস্টার জাফরি? হ্যাঁ মনে আছে। আমি বললাম, ওনার সাথে তো আমি গতকালকে রাত্রিতে অনেকক্ষণ আড্ডা মারলাম তোমার ক্যাফেতে। তুই কি আমার সাথে ফাইজলামি করিস? আমি বললাম কেন? উনি তো 7 দিন আগে মারা গেছে। আমি শুনে আকাশ থেকে বললাম, 7 দিন আগে একটা লোক মারা গেছে, আমি তার সাথে কালকে রাত্রিতে কি করে কথা বলছি? এবং খুব স্বাভাবিক ছিলেন, এবং খুব স্বাভাবিক ছিলেন। উনি আমার কাছ থেকে সিগারেট নিয়েছেন, লাইটার নিয়েছেন, আবার লাইটার যথাসময় ফেরতও দিয়েছেন। তো আমি কি করে বিশ্বাস করবো যে উনি মারা গেছেন? তো আমি ওই দিন সাথে সাথে ফোন করি থানাতে, উনি যে থানাতে দায়িত্বরত ছিলেন। কিন্তু বিরাট একটা ব্যাপার বলছেন, মানে আপনি একজন রক্ত মাংসের মানুষ, যার সামনে এবং যার সাথে অনেকটা সময় কাটালেন, এবং নিশ্চয়ই আপনি কয়টা সিগারেট তাকে দিয়েছিলেন সেটা আপনার মনে আপনি কমেছে যে এটা আপনি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেছে। আমি তাকে 5 থেকে 6টা সিগারেট দিয়েছি, এবং কথাও বলেছেন, কথা বলেছি। সে আমার পাশে ক্যাফেতে বসেছে। বেসিক্যালি ক্যাফেটা এমন ছিল, খুবই অন্ধকারচ্ছন্ন একটা ক্যাফে ছিল। ক্যাফে যে ছেলেটা ছিল সে হয়তো কিছু লক্ষ্য করেনি, বিকজ অফ সে ছিল পাথরের যে তার টেবিলটা ছিল, টেবিলের পেছনে ঘুমোচ্ছিল। মোট কথা কেউ ডোরবেল না দিলে তো সে খুলবে না। মোট কথা আমি একাই বলা চলে ইন্টায়ার ক্যাফেতে। ক্যাফেটা অনেক বড় ছিল। সো আমি কথা বলেছি, রক্তমাংসের মানুষ, সে মারা গেল, কিভাবে সম্ভব হতে পারে? আমি থানাতে ফোন করলাম,
থানাতে ফোন করে আমি তাকে বললাম যে টক উইথ মিস্টার জাফরি। ওই থানা থেকে বললো যে পাস্ট আওয়ার বিফোর 7 days। আমি 7 days। হ্যাঁ, আমি তখন দ্বিতীয়বারের মতো আকাশ থেকে বললাম সম্ভব না। আমি বেসিক্যালি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি না, 12টা 1টা বাজে আমার যেখানেই থাকি। তো সেদিন খুব সকালে ঘুম থেকে উঠলাম এবং মাত্র 5 রিঙ্গিত থেকে 6 রিঙ্গিত হচ্ছে দামসরে পাটনা থেকে কুয়ালালামপুর সেন্ট্রালের ট্যাক্সি ভাড়া। একটা ট্যাক্সি নিয়ে সাথে সাথে চলে আসলাম থানায় এসে বিষয়টা জিজ্ঞেস করাতে আমাকে থানা থেকে বলা হলো যে ঘটনা সত্যি, সে মারা গেছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই ঘটনা শুনেছেন, এরকম কোনো ঘটনা শুনেছেন। রাসেল ভাই নিশ্চয়ই শুনেছেন, আপনার সাথে এরকম হয়েছে যে মৃত মানুষ দেখা গেছে, ঠিক আছে। কিন্তু আমার এই ঘটনা, তারা হয়তো সামনাসামনি কথা বলেনি, লং টাইম কথা বলেনি, বাট সেই লোকটা আমার সাথে লং টাইম ছিল। আমার কাছে সিগারেট নিয়েছে, আমার সাথে কথা বলেছে এবং আমি হ্যান্ডশেকও করেছি, তার সাথে হ্যান্ডশেকও করেছি। বাট মানে এটা কি করে হতে পারে, এই ব্যাখ্যাটা আমার এখনো অজানা রয়ে গেছে। বাট আমি কিছুটা অনুধাবন করতে পারি, হয়তো কোনো খারাপ জিন কিংবা কোনো ভালো জিন তার সুরতে আমার সামনে এসেছিল, কিছু একটা হতে পারে। বাট ধোঁয়াটা এখনো রয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো, আমরা চলে যাব আরো একটা ঘটনায়। তবে তার আগে আমরা কিছু SMS প্রোফাইলে সানিয়া লিখেছেন, এই ফার্স্ট তিনি ভূত FM শুনছেন এবং তিনি লিখেছেন যে এমনিতেই ঘুম অনেক কম হয়, আজকে ভূত FM ভয়ে তিনি তার ঘুমিয়ে আসবে না। মমিন আমাদের SMS করেছেন, আকাশ সাগর আমাদের SMS করেছেন, সুজন সঙ্গে আছেন তাদের, মাইশা আমাদের SMS করেছেন, আকরাম হোসেন আমাদের SMS করেছেন এবং তিনি বলেন যে আমি একটা ইমেল করলাম বাট আমাকে কল করা হয় নাই কেন। অনেকেই ইমেল করছেন আমাদেরকে, আমরা জানি সেটা, কিন্তু আপনার ঘটনা চাইতে যদি বেটার কোনো ঘটনা আমরা পেয়ে যাই তাহলে সেইখানে যিনি বেশি ভালো ঘটনা পাঠিয়েছেন তার ব্যাপারটা ঘটে যায়, এরকম হয় যে তাকে তখন আমরা ডাকি। সো আপনি একেবারে নিরাশ হওয়ার কিন্তু কিছুই নেই, আপনি আরেকটা ঘটনা পাঠান যেটা আপনি যে ঘটনাটি পাঠিয়েছিলেন তার চাইতে বেটার। যদি সেরকম ঘটনা আপনি যদি খুঁজে পান, কারো কাছ থেকে শুনতে পারেন, ডেফিনেটলি উইল কল ইউ। আমাদেরকে সৌরভ লিখেছেন, অনেক ভালো লাগছে ভাইয়া এবং অনেকদিন পর তিনি শুনছেন ভূত FM, ওয়েলকাম ব্যাক। আদিম আমাদের SMS করেছেন এবং তিনি পাবনা থেকে SMS করেছেন এবং আমাকে লিখেছেন যে আপনার লাইফে কি কোনো হন্টেড স্টোরি আছে। আমি একটু বললাম এবং এটা অনেকবার বলেছি, কারণ তেমন যেগুলো আছে সেগুলোই বারবার করে বলি, মানে নতুন কোনো কিছু ওইভাবে আমার কাছে মানে যে কটা আছে, মানে যেহেতু এখানে কোনো কিছু বানিয়ে বলার সুযোগ নেই। আমাদেরকে জয়া মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, অনেক ভয় লাগছে, মজা লাগছে তার কাছে। আশিক আমাদের SMS করেছেন, রূপা আমাদের SMS করেছেন খুলনা থেকে, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। বা আজকে অনেক SMS আসছে যারা অনেকদিন পরে ভূত FM শুনছেন, কেন ভাই, পরীক্ষা বা এরকম কোনো কিছু ছিল নাকি, বা অন্য কোনো কারণ থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। সালে আমাদের লিখেছেন যে অনেক দিন SMS পড়েন না ভাইয়া, ভালো হচ্ছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে SMS করেছেন সৌরভ, অনেক ভালো লাগছে ভাইয়া গল্প ঘটনাগুলো এবং অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। এই যে সবাই আজকে অনেকদিন পরে ভূত FM শুনছেন। আছে আমাদেরকে খলিল চট্টগ্রাম থেকে SMS করেছেন, তারিখ আমাদের SMS করেছেন মগবাজার থেকে, লাস্ট ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখি ফেসবুকের কি অবস্থা। আমাদেরকে নোমান হাসান লিখেছেন, কিভাবে ভয় পেতে পারি। ভূত FM শুনে ভয় পেতে পারেন, আর তবে একটা জিনিস যে ভয়ের অনুভূতি যেটা, সেটা অবশ্যই আপনার থাকতে হবে এবং সেটা একেবারেই আপনার ব্যাপার। আপনি যদি ভয় কোনো কিছুতে না পান তাহলে আপনাকে ভয় পাওয়ানো খুব মুশকিল। আমি বলছি না যে আমরা ভয় পাওয়ানোতে খুবই পারদর্শী, বাট মানে আমি জানি না যে আমার মনে হয় যে আমি যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো ভয়ের মনে হয়েছে বলে কিন্তু সিলেক্ট করেছি, রাইট। রাজকুমার আমাদের SMS করেছেন এবং তিনি ঘুমাননি, শুনছেন, সেটা আমাদের জানিয়েছেন। MK অন্তর আমাদের যে তোমার ভয় করে না, আমার তো অবশ্যই অনেক বেশি ভয় করে, এই জন্য তো মানে ভয় তো করেই। আমি কোনো সময় মানে ম্যাক্সিমাম সময় আমি একা থাকি না। MD ফরহাদ আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে একা মানে ঘর বন্ধ করে তিনি শুনছেন। রবিন চক্রবর্তী আমাদের লিখেছেন এবং আমাদেরকে SMS তিনি বলেছেন যে ভয়ের মাত্রা একটু কম। আমাদেরকে লিখেছেন আশিক এবং নাইস ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য থ্যাঙ্কস জানিয়েছেন। আমাদেরকে কেরানীগঞ্জ থেকে SMS করেছেন অপু। এছাড়া আমাদের SMS করেছেন ইমতিয়াজ তামিম। এটা ভূত FM এর ফ্যান পেজ, কেন আপনি যে পেজে রয়েছেন সেটা রেডিও ফুর্তির ফ্যান পেজ এবং আমি এখন যেখান থেকে পড়বো সেটা অবশ্যই ভূত FM এর ফ্যান পেজ। খুলনা থেকে শুনছেন লিখেছেন মুন্তাসির মিরাজ। এছাড়াও আমাদেরকে লিমন SMS করে লিখেন নাইস। আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি জাহিদ হাসান আমাকে ঘটনা বলার ব্যাপারে একটা কথা বলেছেন তিনি, যে আপনি ঘটনা বললে আচ্ছা তার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা আমাদেরকে রাজ পলাশ SMS করেছেন, আই লাভ ভূত FM লিখেছেন। এছাড়াও আমাদেরকে প্রত্যয় রহমান লিখেছেন অসম স্টোরি। আমাদেরকে এছাড়াও পরন্ত বিকেল লিখেছেন এটা কি রিয়েল পেজ। হ্যাঁ, এটা রিয়েল পেজ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আলাইকুম রাসেল ভাই, আমি মাহবুব বলছিলাম চিটং থেকে। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো সেটা সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটেছে একটি ঘটনা। আসলে এটা কোনো ঘটনা নয়, এটা মেইনলি একটা স্বপ্নকে কেন্দ্র করে। তো যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার সাথে ব্যাপারটা ঘটে 2012 এর দিকে, যখন আমি মেডিকেল কোচিং করার জন্য ঢাকা ছিলাম। তো সেখানে পূর্ব রাজাবাজার নামে একটা জায়গায় থাকতাম। তো প্রথমে একটা কথা বলতে গেলে বলা যায় যে সেই সময়টাতে অ্যাজ এ টিনেজার আমার আসলে এমন একটা জিনিস হচ্ছিল যে আমি ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল নামাজ কালাম বা এই ধরনের যে রিলিজিয়াস ব্যাপারগুলো থাকে সেগুলো মানছিলাম না। আর একটা ব্যাপার বলে নেওয়া ভালো যে আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি রিলিজিয়াস। তো ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে ওই দিন ছিল বৃহস্পতিবার রাতে। অ্যাজ ইউজুয়াল আমি আমার স্টাডি কমপ্লিট করে 1:30টার দিকে শুতে গেলাম। আমার যতটুকু ভালো করে মনে নেই, তো আমার যতটুকু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে আমি স্বপ্নটা এরকম দেখলাম যে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে, যে লোকটা আসলে আমরা কেউ চিনি না। তো গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে লোকটাকে তারা কবর দিবে আর কি। সেই জন্য তারা গোসল করিয়ে লোকটাকে নিয়ে গেল মাঠের একটা মধ্যে। মাঠে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আসলে মেনলি তার যে জানাজার নামাজ হবে সেটার জন্য। আর সকলে লোকটাকে কড়া রোদের মধ্যে মাঠে রেখে সবাই অপেক্ষা করছিল। তবে একটা বিষয় বলে রাখা ভালো যে আমি সেই স্বপ্ন দেখলাম যে আমার সাথে যে লোকগুলো গেছিল তাদের কাউকে আমি চিনি না। তো একটা পর্যায়ে গিয়ে এমন হলো যে আমার সাথে চেনা বলতে যে লোকটা ছিল সে আমার দাদা। আর তিনি আমার সাথে গেছিলেন, তার সাথে একটা ছাতি ছিল, যেহেতু অনেক রোদ ছিল তাই তিনি ছাদ নিজেকে বসেছিলেন। আমি তার পাশেই বসলাম, একটু পাশেই আর কি বলা যায় একটু দূরে। তো সবাই যখন অপেক্ষা করছিল ইমাম সাহেবের জন্য, এমন সময় আসলে মৃত যে ব্যক্তিটি ছিল সে সবচেয়ে বেশি আশ্চর্য করে জেগে উঠলো। সবাই তখন মানে চোখ ছাড়া পড়া অবস্থা। তো আসলে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাই এই মুহূর্তে, এবং সে মুখটি উঠেই সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞেস করে, কারো দিকে না তাকিয়ে সে আমার দিকেই তাকায় এবং সে আমাকে জিজ্ঞেস করে, এই ছেলে তোমার বাবার নাম কি? আসলে প্রশ্নটা শুনে আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা যে আসলে মানে ব্যাপারটা সে এমন ভাবে করলো, আমার কাছে মনে হচ্ছিল সব জেনুইন। আমি স্বপ্ন দেখা সত্য মনে হচ্ছিল, সেটা আমি বাস্তবেই দেখছি। তো একটা পর্যায়ে আমি অনেক ভয় মানে গলায় কাঁপা কাঁপা অবস্থায় তাকে উত্তরটি দিলাম যে হ্যাঁ আমার বাবার নাম এটা। তো তারপরে তিনি আমাকে পাশে আঙ্গুল দেখালেন। তা আমি তো জানি যে পাশে কেউ নেই, পাশে আমার দাদাই ছিলেন। তো উনি দাদার দিকে আঙ্গুল দিয়ে বললেন, এই লোকটাকে চিনিস? তো আমি দাদার দিকে না তাকিয়ে বললাম যে হ্যাঁ চিনি, উনি তো আমার দাদা। তো একটা পর্যায়ে উনি আমাকে বললো যে ইনি কি বেঁচে আছেন? তো আসলে আমার ততক্ষণে মনে ছিল না যে আমার দাদা 2010 দিকেই মারা যায়। তো যখন সে আমাকে কথাটি বললো আমি আসলে সবচেয়ে বেশি আশ্চর্য হই, না আমার দাদা তো বেঁচে নেই। তো আমি যখন পাশে তাকাই দেখলাম যে আমি তো আমার দাদা পাশে নেই, বরং আমার সাথে যে লোকগুলো গেছিল বা যাদের সাথে আমি গেছিলাম সেখানে তারা কেউ ছিল শুধু লোকটি এবং আমি। এবং এমন অবস্থায় আমার ঘুমটি ভেঙে যায় এবং আমি যেটা দেখি যে আমার প্রচন্ড ঘাম দিয়ে শরীরতে ঘাম বেরোচ্ছে আর কি, যদিও সেটা শীতকাল ছিল। তো তারপরে আমি আসলে মানে খুবই প্রচন্ড রকম ভাবে ভয় পাই। এবং যদিও আমি যে রুমটা ছিলাম সেটা একা একটা রুমে ছিলাম, ছোট একটা রুম ছিল, মেসের একটা ছোট রুম। তো সারা রাত আমার আসলে খুব খারাপ লাগে নিজের উপর, যে আসলে এই যে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ কত দিকে ছুটছে টাকার জন্য, ক্যারিয়ার বিল্ড আপের জন্য, বাট কেউ সারাদিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাইম পাচ্ছে না বা টাইম দিচ্ছে না। আসলে মানে মানুষ ইনভেস্ট করছে সব এই জগৎটাকে কেন্দ্র করে, কিন্তু তারা আসলে কেউ চিন্তা করছে না যে আসলে এই জগৎটাই সব না, বা আসলে এই শান্তিটাই সব শান্তি না। অনেকের কিন্তু অনেক টাকা আছে বাট আসলে সে কিন্তু অনেক ক্ষেত্রে সুখী নাই। কিন্তু আমার মনে হয় যে টাকার পিছনে সুখটা না খুঁজে আমরা সন্তুষ্টির মাঝে বা ঈশ্বরের বা আল্লাহর উপাসনার মাঝে কিন্তু সুখটা খুঁজে পেতে পারি। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার স্থানটা কোথায় হবে, আমার সাথে কি যাবে, আমার পড়াশোনা, আমার মেডিকেল, কিছুই যাবে না। জাস্ট আমার বডিটা আর একটা ডিমন ছাড়া বডি, জাস্ট লাইক যেটার কোনো প্রাণ নেই, কিছুই করতে পারবে না। তো কথাটা ভেবে অনেক কান্না করলাম। আমার আসলে খুব খারাপ লাগছিল যে আমি নিজের প্রতি নিজেই অন্যায় করেছি। তো শপথ করলাম যে পরের দিন থেকেই আমি নামাজ শুরু করবো। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার ঘুম যখন ভাঙে আমি দেখি তখন 3টা বেজে সামথিং, তো মানে 3:43 মতো হবে মেবি। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে অপেক্ষা করলাম ফজরের নামাজের জন্য। আমি নামাজ আদায় করলাম। পরের দিন অ্যাজ ইউজুয়াল শুক্রবার ছিল। আসলে ঘটনাটি ওই দিনই ঘটে। আমি শুক্রবারে যখন ইমাম সাহেব নামাজ শেষ করলেন বা আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন বাম দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম আমার পাশে যে লোকটি ছিল সেই লোকটি আসলে আর কেউ না, আমি গতকাল তাকে মৃত অবস্থায় দেখেছি। সেই লোকটি একদম সেম চেহারার, খোঁচা দাঁড়ানো অবস্থায়। এবং সবচেয়ে যেটা ভয়ানক ব্যাপার আমার সাথে ঘটে, আমি তো দেখে এমনিতেই আশ্চর্য হয়ে যাই, যেহেতু মুসল্লি ভর্তি
একটি মসজিদ। আমি যখন তার গায়ে আমার একটু টাচ লাগে, আমার আসলে মনে হচ্ছিল যে আসলে সেটা একটা জ্বলন্ত আগুনের পিণ্ড। আমার শরীরটা পুড়ে যায় এবং সেই জায়গাতে আসলে লাল ধরনের একটা কালার জমে, একটা অদ্ভুত শব্দ করে ফেলি মুখ দিয়ে। এবং পাশাপাশি মুসল্লি আমাকে বলে কি হয়েছে কি হয়েছে, মানে আমি আসলে খুবই বিব্রত বোধ করি সেই মুহূর্তের সাথে। আর আসলে তারপরে যখন মোনাজাত হবে তার কিছুক্ষণ আগে অব্দি মোনাজাত, যেহেতু আমার পাশ থেকে উঠে যায়নি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তাকে, কিন্তু যখন মোনাজাত করলাম তখন আমার মনোজাতের দিকে ছিল এবং মোনাজাত শেষ করে আমি যখন পাশের লোকটিকে দেখলাম তখন দেখলাম যে না, সেই লোকটি সেখানে ছিল না। সেখানে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল যিনি অনেক ফর্সা করে এবং অনেক লম্বা এবং তার প্রচন্ড মানে বড় ধরনের একটা দাড়ি ছিল এবং প্রচন্ড সুন্দর দেখতে একটা মানুষ। জাস্ট সে আমার পাশে বসা। কি ঘটলো এইটুকু সময়ের মধ্যে, লোকটি কোথায় গেল বা কি হলো আমি আসলে জানি না। আর যে লোকটি আমার পাশে শেষ মুহূর্তে আমি যেখানে দেখেছিলাম মোনাজাত করে, সেই লোকটি জাস্ট আমাকে একটু মুচকি হাসি মসজিদ থেকে বের হয়ে গেল। তো এই ছিল আমার ঘটনাটি অনেক আশ্চর্যের একটা জিনিস। আসলে এটা ছাড়াও আমার লাইফে অনেক বাজে ঘটনা ঘটেছে যেগুলো আসলে খুবই ভয়ানক। বাট এই ঘটনাটার পর থেকে আমি কখনো নামাজ ছাড়িনি। আসলে এই নামাজের মধ্যে আমি সুখ খুঁজে পেয়েছি। আসলে বলতে গেলে সবাইকে অনুরোধটা করবো যে ভাই যাই করেন বাট আল্লাহকে ভুলে না। এটা আমার জন্য সবার একটা মেসেজ থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 1:30। আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন ভূত FM। আপনারা সবাই জানেন ভূত FM এখন আরো অন্যরকম উইথ Graminphone, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদেরকে তুহিন এসএমএস করেছেন আহমেদ খুলনা থেকে, এবং আজকের যে ঘটনা, আজকে যে ভূত FM যে এপিসোডটি তার কাছে অনেক ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। খাদিজা গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন নাইস স্টোরি। আমাদেরকে এছাড়াও দিতে পাচ্ছি অনামিকা এসএমএস করেছেন, তারা 3 মাস থেকে ভূত FM শুনছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে আচ্ছা কখনো এসএমএস দেওয়া হয় না, আমার কখনো ভয় হয় না, কখনো এসএমএস দেওয়া হয় না। ওকে, আমাদেরকে দীপু এসএমএস করেছেন বনশ্রী ঢাকা থেকে, যে খুব তার কাছে ভয় লাগছে। অলি আমাদের এসএমএস করেছেন, তুহিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মিতা খুলনা থেকে। এছাড়াও আমাদের সম্রাট এসএমএস করেছেন, সম্রাট কর্মকার। আয়ুব আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে। আসনাফ আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, নাম লেখেননি পড়তে পারলাম না, রায়হান আমাদের এসএমএস করেছেন মুক্তাগাছা থেকে। এছাড়াও সুপ্তি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মামুন। এছাড়া আমাদের এসএমএস করেছেন আদিম, আমাদের এসএমএস করেছেন মুস্তাক বেইলি রোড থেকে, আমাদের এসএমএস করেছেন নাবিলা আখতার, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বলছেন যে আমি আজকে লেট বাট শুনছি, ভয় লাগছে, গ্রেট। আমাদেরকে এছাড়াও হ্যানি এসএমএস করেছেন নাসরিন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, তিনি এসএমএস করে লিখেছেন যে ভয় পাওয়া আমার কাজ নয়, বিকজ আই এম এ মেডিকেল স্টুডেন্ট। ওকে, আমাদেরকে রাত জাগা ভূত এসএমএস করেছেন খুলনা থেকে, আমাদেরকে কবি জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন তুষার, আমাদের এসএমএস করেছেন স্নেহা, আমাদের এসএমএস করেছেন ইস্টার্ন প্যালেস থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হানিফা সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। Hello listeners, I am SM Tarek and studying Dhaka University. ওকে, আপনি হচ্ছে মিরপুর এবং আপনি একটা কোচিং সেন্টারে আছেন। তো এখানে আমার একটা লোকাল কোচিং আছে, পড়াশোনার পাশাপাশি আমি একটা কোচিং রান করছি, আমি নিজে প্রোপাইটার। তো আপনি মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন? ওকে, তো মিরপুরেই থাকি বেসিক্যালি, হলে খুব কমই থাকা হয়। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, আমি মূল ঘটনায় প্রবেশ করছি। তো আমাদের এলাকাতে যে আমার কোচিংটা আছে সেটা মোটামুটি ভালো রিনাউন একটা কোচিং এর নাম বলা যাচ্ছে না। তো আমার কোচিং এর সামনেই পরিবেশটা, এনভায়রনমেন্টটা আই ওয়ান্ট টু ডিসক্রাইব। একটা মাঠ আছে, ছোট একটা মাঠ, এবং সেই মাঠেরও বেশ কিছু উপকথা, লিজেন্ডারি স্টোরিজ রয়েছে যেটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি। এবং আমার কোচিং এর সামনে বড় বড় 4টি নারকেল গাছ রয়েছে, এবং কোচিং এর পিছনে একটি ড্রেন রয়েছে। কোচিং এর সামনে 2টি পরিত্যক্ত বারান্দা রয়েছে। কোচিং এ প্রবেশ করার জন্য 4 থেকে 5টি গেট রয়েছে, এবং মেন গেট একটি, ভিতরের দরজাগুলো বরাবরই বন্ধ থাকে। কোচিং এর একটি রান্নাঘর রয়েছে, এবং রান্নাঘরের একটি জানালা ভাঙা আছে। তো ওই জানালা দিয়ে প্রায় সময় একটা কালো বিড়াল প্রবেশ করত। তো সেটাকে আমরা খুব বেশি যে গুরুত্ব দেইনি, এবং ইট ওয়াজ নট টু হরিবল ফর স্টুডেন্টস। হ্যাঁ, তো
যে ঘটনাটাই আমার সাথে ঘটেছে সেটা খুব বেশি দিন না, এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই ব্যাচটা মানে আমি পড়াই। তো সেদিন ডিসেম্বর মাসের একদম শেষের দিকে খুব প্রচন্ড শীত ছিল রাসেল ভাই, আপনি জানেন যে একটা শৈত্য প্রবাহের মতো হয়েছিল কিছুদিন আগে। তো আমি মানে আমাদের কোচিং এর যেই ম্যানেজার ইয়াসিন, সে মানে অসুস্থ থাকার কারণে আমি নিজেই আর কি কোচিংটা খোলার দায়িত্ব নেই। তো তার কাছ থেকে আগের দিনই আমি চাবিটা নিয়ে নেই এবং আমি কোচিংটা খুলি। তো প্রচন্ড শীত ছিল এবং আমার গায়েও খুব বেশি তেমন কিছু ছিল না, জাস্ট একটা পাতলা চাদর ছিল। তো আমি কোচিং এর গেটটা খুলি। তো গেটটা খোলার পর আমি কোচিং এ প্রবেশ করি। কোচিং এ প্রবেশ করার পরে আমার শরীরটা মানে আমার খুব অস্বস্তি ফিল করতেছে। আই ফিল আনইজি এন্ড কিরকম যেন আমার লাগছিল, সেই অনুভূতিটা মানে এখনো যদি আমি চিন্তা করি কেন এরকম হচ্ছিল আমি জানি না। পুরো কোচিং এর ভিতরে একটা প্রচন্ড গরম ভাব, মনে হচ্ছে মাটির ভিতর থেকে গরমের দিনে যেরকম পাখার ভিতর থেকে দাবদাহ যেভাবে উঠে আসে ঠিক ওইরকম আমার কাছে মনে হয়েছিল। তো আমি কোচিং এর লাইট গুলো জ্বালানো শুরু করি। তো এক পর্যায়ে আমি অফিস রুমের লাইট অন করে পাশের রুমে যাই রাসেল ভাই। আসলে তো পাশের রুমে যাওয়ার পর আমার কাছে মনে হয় যে আমি আমার অফিস রুমে দেখেছি এক কাপ গরম চা ধোয়া উঠছে, এরকম আমার মনে হলো। তো দৌড়ে আমি আমার সেই অফিস রুমে এলাম এবং এখন দেখি যে সেই গরম চায়ের কাপটি নেই, উধাও হয়ে গেছে। তো আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি দেখবেন রাসেল ভাই যে চা যখন আমরা কোথাও রাখি সেটা কিন্তু একটা ছাপ পড়ে, একটা গরম একটা ছাপ কিন্তু পড়ে। সব মানে নিচে যদি কোনো চা লেগে থাকে তাহলে পরে সবসময়। তো সেখানে চায়ের কাপটি নেই, কিন্তু সেই ছাপটা একদম তাজা ছাপটা আর কি আমি তখন দেখতে পেলাম। এন্ড দেন আই রিকল ইন মাই মাইন্ড যে আমি যখনই কোচিংটা খুলি তখন ওইখানে একজন কেয়ারটেকার আছে শাকিল নাম, সে আমাকে এসে সকালবেলা চা দিয়ে যায়। তো অত সকালে দেওয়ার কথা না, কারণ আমি 9টা 10টার আগে আসলে আমি কোচিং এ প্রবেশ করি না, কারণ দায়িত্বটা আমার না, আমার কোচিং এ কেয়ারটেকারই করে। তো সেই দিন আমি তখন তাড়াতাড়ি আমি গেট থেকে বের হই, কোচিং থেকে বের হয়ে পাশে আমি লক্ষ্য করে দেখি যে দোকান থেকে আমি চা খাই ওই দোকানটা তখনো পর্যন্ত খোলাই হয়নি। তো আমার ভিতরে একটু অন্যরকম লাগে। যাই হোক, আই ওয়াজ লিটল বিট নার্ভাস দ্যাট টাইম। তো আমি ধীরে ধীরে আমার এই ভয়টা কাটিয়ে উঠি এবং যেহেতু পরিবেশটা আমার একেবারেই চেনা, তাই আমি নিজেকে সান্ত্বনা দিতে থাকি এবং এটাকে খুব বেশি গুরুত্ব তখনও পর্যন্ত আসলে আমি দেইনি। তো একটা কথা বলে রাখা ভালো এটা রাসেল ভাই, যে আমার তো তুলা রাশি। আমার আম্মা ছোটবেলা বলতো যে অলৌকিক যে কোনো বিষয়, যে মানে অশরীরী যে বিষয়গুলো, সেটা নাকি আমার টের পাওয়ার কথা, কিন্তু এর আগে আসলে আমি কখনোই টের পাইনি। তো তারপরে স্টুডেন্টস বিগিন টু কাম, তারপরে আমি আসলে তাদেরকে পড়ানো শুরু করলাম। তো পড়ানোর এক পর্যায়ে যখন আমি কিছু লিখবো বোর্ডের ভিতরে, তখন হঠাৎ করে আমি দেখি যে এমন একটা টপিকের নাম লেখা যে টপিকটা আমি তাদেরকে পড়াবো বলে আমি ঠিক করে রেখেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে হাতের লেখাটা আমারই, এবং আমি কয়েকজন স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম বলো এটা কার হাতের লেখা, তারাও বলতে স্যার কেন, এটা আপনারই হাতের লেখা, এটা কেন জিজ্ঞেস করতেছেন। আমি টোটালি মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, আই কুড নট বিলিভ, মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে আমি কি করব। আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তো তখন আমি কোচিং এর যে খাতা, মানে সর্বশেষ কি ক্লাস হয়েছে সেটা আমি দেখার জন্য খাতা বের করি। খাতা ওইখানে দেখি নাদিম স্যার নামে একজন স্যার আছে, দেখতেছি যে উনি রসায়ন পড়াইছে, লাস্ট ক্লাস ছিল রসায়ন। তো রসায়ন ক্লাসে ইংলিশে গ্রামার এখানে লেখার কোনো রকম ভাবে কোনো যৌক্তিকতা নাই। এটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল রাসেল ভাই, সেটা আসলে আমি জানি না। তো এই ঘটনার পরে আমি কিছুদিন চুপচাপ থাকি এবং তেমন কিছু আমার সাথে আসলে হয়ও নাই। তো রিসেন্টলি আপনার 15 দিন হবে, তো আমার একটা মেয়ে স্টুডেন্ট আছে শিলা, ও আমাকে ফোন দিয়ে সে আমাকে প্রচুর পরিমাণে ধন্যবাদ জানাচ্ছে। তো আমিও তখন ক্লাস নিচ্ছিলাম। তো আমি ক্লাস নেওয়ার কারণে আমি বলছি যে তুমি আমার সাথে পরে মিট করো, আমি একটু বিজি আছি, আমি তখন ক্লাস নিচ্ছি, আমি তখন কথা বলতে পারবো না আপু। তো মেয়েটা তার 2 দিন পর আবার আসে। তো এসে সে আসলে আমাকে কিছু চকলেট অফার করে এবং সে আমাকে খুব ধন্যবাদ জানায়। তো তখন আমি তার কাছে জানতে চাই যে আসলে ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলো। তখন সে আমাকে বলতেছে যে সে পরীক্ষার হল থেকে আমাকে ফোন দিছে এবং কিছু কোশ্চেনের আনসার সে চাইছে এবং তাকে নাকি সেই অ্যান্সার গুলো আমি দিছি, বাট আসলে আমি মনে করতে পারতাছি না যে আসলে আমি কখন তাকে অ্যান্সারটা দিছি। তো সে যখন আমাকে ইনসিস্ট করলো তখন আসলে মানে সে বললো আপনি মিথ্যা কথা কেন বলতেছেন। তো আমি যখন আমার রিসিভ কলে গেলাম, ওইখানে যেয়ে দেখি যে আসলে তার সাথে আমার একটা কল ডিউরেশন রয়েছে 4-5 মিনিটের মতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা
সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে কোচিং এ তিনি গিয়েছিলেন এবং সেখানে মনে হয়েছে যে হয়তো মানে উনি আসার আগেই আরো একজন মানে হয়তো তিনি এসেছেন এবং বোর্ডে গিয়েও তিনি তার নিজের লেখা দেখতে পান এবং এখানে দেখতে পেয়েছিলেন যে চাটা তিনি টেবিলের উপর রেখেছিলেন সেই চাটাও তখনো পর্যন্ত মানে রাখার কোনো কারণে, কারণ বাইরের যে দোকানটা ছিল সেটা বন্ধ ছিল। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। তাহমিদ আমাদের SMS করেছেন এবং তার কাছে এই ঘটনাটা ভালো লাগেনি, তিনি তাই লিখেছেন। MD RJ খুলনা থেকে SMS করেছেন। রাস্তাকুল খিলক্ষেত থেকে আমাদের SMS করেছেন। মাহমুদ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আমাদের এই এখন যিনি ঘটনা বলেন তার জন্য একটু অ্যাডভাইস দিয়েছেন, আমি সেটা না পড়লাম। আমাদেরকে ছাড়াও হুমায়রা SMS করেছেন, এই প্রথম তিনি লাইভ শুনছেন, ভয় লাগছে। ইনু আমাদের ফরিদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আপনাকে অনেক ধন্যবাদ। শামীম আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন এবং তিনি এটাই প্রথম SMS করলেন। রানা আমাদের SMS করেছেন লাবণী। আমরা পরবর্তী ঘটনায় যাব, কিছু SMS পড়ছে আগে। এছাড়া আমাদেরকে অলোক SMS করেছেন আমাদেরকে তারেক মগবাজার থেকে। এছাড়া আদিত্য আমাদের SMS করেছেন পুঠিয়া থেকে। ইরাজ আমাদের কাফরুল থেকে SMS করেছেন এবং আমাদেরকে ড্রিমের যে স্টোরিটা, সেই স্টোরি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা তিনি জানিয়েছেন। 9 খিলগাঁও থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন সুমন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। সুপ্তি আমাদের SMS করেছেন সানিয়া। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ। আমাদেরকে শুভ্র SMS করেছেন মোহাম্মদপুর থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের এই অ্যাড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ফেসবুকেও। আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে চলে যান www.facebook.com/bhutfm.russell অথবা চলে যান www.facebook.com/radio.furti। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আফনান, আমি জগন্নাথ ইউনিভার্সিটি ফিনান্স 3rd ব্যাচে MBA করছি। আমি এসেছি আজিমপুর থেকে। ওকে, তো প্রথমে ধন্যবাদ দিতে চাই সবাইকে যারা আজকে শুনছেন, আমার ছোট বোন রোম্মান, মারজান এবং আমার যারা রুমমেট আছেন এবং আমার কাজিন যিনি এসেছেন রনি, তাকে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আসলে এই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভূত এফএম গল্পটি শেয়ার করার জন্য। তো আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি। তো আমার এই বড় ভাই উনি এবং ওনার আরেক বন্ধু, ওনারা BCS পরীক্ষার প্রস্তুতির জন্য ওনারা একটা নিরিবিলি বাসা মানে সিলেক্ট করেন পুরান ঢাকার ওদিকে, তো যাতে ওনারা নিরিবিলি ভাবে এবং নিরবচ্ছিন্ন ভাবে ওনারা প্রস্তুতি নিতে পারেন। তো যেহেতু ওনারা ব্যাচেলর ছিলেন, তো ওনাদের তো সেরকম ফার্নিচার বলতে কিছু ছিল না। তো বাড়িওয়ালা যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি অনেক পুরাতন কিছু ফার্নিচার উনি ওনাদেরকে দিলেন ব্যবহার করার জন্য এবং তার ভিতরে খুব অনেক পুরাতন একটা চৌকিও ছিল। তো ওনারা প্রথম দিকে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যে আমি যে সেই বড় ভাইটা উনি আমাকে বললেন যে উনি যখন ওই চৌকিতে ঘুমানো শুরু করলেন, প্রতি রাত্রেই উনি কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। সেটা কেমন যে উনি স্বপ্নে দেখতেন যে কিছু লোক ওনাকে জোর করে ধরে মানে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। আবার দেখা যাচ্ছে যে কিছু লোক ওনাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাচ্ছে, ওনাকে গুলি করে মারবে। এরকম প্রতি রাত্রে উনি কিছু ধরনের কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণে ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো এক রাত্রে ওনার বন্ধু ওনার মায়ের অসুস্থতার খবরের কারণে দেশের বাড়িতে যান। তো উনি একাই ছিলেন ওদিন বাসায়। তো উনি স্বপ্নে দেখছি উনি ওদিন উনি যেহেতু ফজরের নামাজ পড়েন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আর কি 12টার পর। তো রাত 2টা কি 3টার দিকে, তখন ছিল শীতকাল। তো হঠাৎ করে উনি ফিল করছিলেন যে ওনার পাশ থেকে খুব গরম নিঃশ্বাস, মানে পাশে কেউ শুয়ে আছে, খুব গরম নিঃশ্বাস তার মাথা এবং ঘাড়ে এসে লাগছে, এরকম একটা ব্যাপার। তো উনি ফিল করছিলেন ওনার পাশে কেউ আছে। তো উনি পাশে ঘুরে শুলেন। শোয়ার পরে উনি যেটা দেখলেন, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন যে চুল বড়, দাড়িওয়ালা, মানে চোখগুলো অনেক বড় বড় একটা লোক তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। উনি দেখার সাথে সাথে খুব ভয় পেলেন, কিন্তু ওনার কোনো শব্দই করতে পারছিলেন না। তার বডিটা একরকম প্যারালাইজড হয়ে গেছিল এবং খুব ঘেমে যাচ্ছিলেন তখন। এবং কিছুক্ষণ পরে সেই মূর্তিটি উধাও হয়ে যায়। তো এরকম ঘটনা উনি প্রথম একদিন ঘটে।
তো দ্বিতীয় দিন যেটা ঘটে সেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ওই দিনও বাসায় কেউ ছিল না। তো উনি হঠাৎ করে রাত্রে দেখছিলেন যে একটা ছায়ামূর্তি রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো উনি সাহস করে ওই দিন জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তো ছায়ামূর্তিটি বলল যে তুমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তোমার উদ্দেশ্যটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা বলেই সেটা আবার উধাও হয়ে যায় এবং উনি খুব ভয় পান। উনি একবার শেষ পর্যন্ত বাড়িওয়ালার কাছে যাই বলেন যে আসলে আপনার বাসাটা কি হন্টেড, আসলে সমস্যাটা কি, এরকম কেন হচ্ছে? তখন বাড়িওয়ালা যিনি বাড়িওয়ালা আসল ঘটনাটা বললেন যে আসলে বাসাটা হন্টেড না, কিন্তু আপনাদেরকে যে ফার্নিচার দেওয়া হয়েছে তার ভিতরে একটা চৌকি ছিল, এই চৌকিটা হন্টেড। কি কারণে? যে 1920 সালের পরে যখন এন্টি ব্রিটিশ মুভমেন্ট আমাদের এই এলাকায়, মানে বিশেষ করে ঢাকার এদিকে যখন বেশি করে শুরু হয়, তখন অনেক লোক তো সেখানে জয়েন করে। তো এর ভিতরে ওনাদের বাড়িতে অনেক আগে একজন লোক থাকতেন, উনি মাদ্রাসায় পুরো একজন আলিম ছিলেন। তো উনি ওই বাসায় থাকতেন। তো ওনার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। তো ওই বাড়িওয়ালার দাদা তাকে মানে দেখাশোনা করতেন আর কি। তো উনি একটা ঘরে থাকতেন। তো উনি একটা পর্যায়ে এন্টি ব্রিটিশ মুভমেন্টের সাথে জড়িয়ে যান এবং তখন কোন একটা পর্যায়ে আপনার ব্রিটিশ পুলিশের হাতে উনি ধরা পড়ে যান। এবং ওই সময় তো যারাই ধরা পড়তো তাদেরকে দোষী হোক নির্দোষী হোক সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া হতো আর কি। তখন ওই বিচারে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিন্তু ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটাও আর ফেরত পাওয়া যায় নাই, কারণ ব্রিটিশ সরকার ওনার লাশটা আর ফেরত দেয় নাই। কোথায় কি হয়েছে এটাও কেউ বলতে পারে না। তো জানা যায় যে ওই লোকের সাথে একটা জিন থাকতো। তো এখন ওনার ইন্তেকালের পর ওনার দাদা ওই খাটটা খুব সযত্নে রেখে দিয়েছিলেন ওই একজন শহীদের স্মৃতি হিসাবে। তো ওই খাটে উনি কাউকে ঘুমাতে দিতেন না। পরে ওনার দাদার মৃত্যুর পরে খাটটা আপনার একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়। পর অনেকদিন পর ওনারা যখন আসেন ওই খাটটা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। তখন এই কারণে এই ঘটনাগুলো ঘটে। তো বেসিক্যালি এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ওনারা তো বিসিএস পরীক্ষার জন্য সেখানে এসেছিলেন। আমার ওই যে বড় ভাই, তো উনি ওনার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার আর কি। উনি ওই 31তম বিসিএস অ্যাডমিন ক্যাডারটাই পান। এবং ওনার যে বন্ধু ছিল ওনার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার, উনি ওই ক্যাডারটাই পান। এখনো আমার ওই যে বড় ভাই আর কি, উনি ওনার স্বপ্নের মধ্যে এখনো অনেক বিষয়ের উনি আভাস পান। উনি আমাকে এগুলো বলেছেন। তো এই ছিল রাসেল ভাই ঘটনাটা। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসলে এই ঘটনার অদ্ভুত একটা ব্যাপার যে এখানে মেইন ক্যারেক্টার যেটা হন্টেড যেটা বলছেন উনি, সেটা হচ্ছে একটা খাট, এবং একটা খাটকে নিয়ে ঘটনা ছিল। এবং এখনো পর্যন্ত উনি যেটা বললেন যে এখনো পর্যন্ত নানান ধরনের ঘটনা বা নানান ধরনের আভাস তিনি পেয়ে থাকেন। সো এরকম ঘটনা যে পৃথিবীতে ঘটে, এটা খুব অদ্ভুত একটা ঘটনা। আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই SMS এখানে ফেসবুকেও লিখছেন অনেকে। আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি রবিন ইসলাম লিখেছেন যে তার কাছে সব ঘটনা ভালো লেগেছে, বাট তার কাছে তারপরে ভয় লাগেনি। এবং কারণটা কি, এই কারণ অবশ্য আমি বলতে পারবো না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি একজন লিখেছেন তার ওয়াইফাই যেটা, সেটাতেও তিনি একটা মানে এরকম ঘোস্ট ব্যাপারটা রেখেছেন, সেটা জানিয়েছেন। আর যে MJ মারুফ আমাদের লিখেছেন, তিনি মালদ্বীপস থেকে শুনছেন তাই লিখেছেন আমাদেরকে। এছাড়াও জাহিদ সুজন ওমান লিখেছেন যে আমার কমেন্টটা পড়লে না অনেক কষ্ট পেলাম। না, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনার কমেন্ট কিন্তু আমি পড়ে ফেলেছি। আমাদেরকে ইরফান লিখেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট। আমাদের ফেসবুক থেকে কিন্তু আমি এখন পড়ছি কমেন্টগুলো, এবং যারা শুনছেন তারা বুঝতেই পারছেন। শুভকামনা রইল ভূত এফএম লিখেছেন আমাদেরকে। এছাড়াও অনেকে এখনো কমেন্ট করে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অনেকে লিখছেন অনেক এবং কমেন্ট করছেন ফেসবুক পেজ থেকে। আমি কিছু কমেন্ট, সেরকম কিছু কমেন্ট আমি পড়ছি যেটা আমার পেজ থেকে, এবং এটা তিনি লিখেছেন যে আচ্ছা লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। মোহাম্মদ তাহসিন লিখেছেন এটা আমাদেরকে। এছাড়াও সাইফুল ইসলাম লিখেছেন যে এক্সাম ছিল, অনেকেরই SSC এক্সাম চলছে, তারপরেও অনেকেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, অনেকে ভূত এফএম শুনছেন। আমি বলছি না যে তারা সবাই SSC স্টুডেন্ট, মানে কিন্তু আমি এরকম একজনের দেখলাম যে আছেন। আমি বলবো এখন পড়াশোনাটা করাই উচিত। এবং এই ফাঁকে যেহেতু প্রসঙ্গটা উঠবে, আমি বলে দেই যে অবশ্যই আশা করবো যে আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। নাইম আমাদের এখানে পেজে লিখেছেন আজকের ভূত এফএমটা জোস আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অপু রহমান লিখেছেন দারুণ হচ্ছে আমাদেরকে। এছাড়াও
দেখতে পাচ্ছি যে ফাতেহ জামান অনেক লিখেছেন যে আচ্ছা তিনি কি লিখেছেন এটা আমি অবশ্য অনেক বড় এসএমএস, আমি প্রথমে স্বপ্ন বালক লিখেছেন কাতার থেকে প্রত্যাশা শুনছি। আমাদেরকে সোহান মাহমুদ লিখেছেন রাসেল ভাই চরম হচ্ছে। আপনারা যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আমাদের পেজে এবং সেই সাথে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ছোট্ট একটা বিরতি। আসসালামু আলাইকুম। ভূত এফএমের সকল শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি ঘটনা আজকে শেয়ার করতে চাচ্ছি। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকলেও ভূত এফএম এই সুদূর প্রবাস জীবনে বসেও শোনার চেষ্টা করি। মিস্টার রাসেল, আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি 1998 সালের। তখন আমি মেডিকেল তিতে বসে ছাত্র ছিলাম। আমাদের একজন বন্ধু এক সন্ধ্যায় হঠাৎ করে এসে আমাদেরকে বলল যে তার সাথে এখনই ঢাকা যেতে হবে। আমরা কে যেতে পারবো? আমরা 9-10 জনের মতন ছেলে তৎক্ষণাৎ রেডি হয়ে নিলাম এবং জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? তখন সে বলল যে তাদের যে মাইক্রোবাসটি রেন্টে কারে ভাড়ায় খাটতো সেটি ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা গুরুতর, এখনই তার সাথে যেতে হবে। তো আমরা দুটো মাইক্রোবাস করে রওনা দিলাম। তখন আমাদের পূর্ব পরিচিত একজন পুলিশের সার্জেন্টকে আমরা আমাদের সাথে নিয়ে নিলাম যাতে সে আমাদের আইন বিষয়ক সমস্যাগুলোর জন্য সহযোগিতা করতে পারে। তো আমরা যখন ঢাকার দিকে রওনা দিয়েছি তখন সন্ধ্যা এবং ঢাকায় যেতে যেতে আমরা শুনছিলাম যে ওই মাইক্রোবাসটি আমাদের আরেকজন বন্ধু ভাড়া করেছিল তার আত্মীয় স্বজনকে ঢাকা এয়ারপোর্টে রিসিভ করার জন্য। তো এয়ারপোর্ট যাওয়ার পথেই ওই গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয় এবং গাড়িটি অর্ধেক ট্রাকের নিচে ঢুকে যায়, যার ফলে স্পটের ড্রাইভার এবং আমার ওই বন্ধুটি বোন ঘটনাস্থলে মারা যায়। অন্যরা আহত হয় এবং হসপিটালে ভর্তি আছে। তো আমরা ঢাকা যেতে যেতেই সবাই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের বন্ধুটি বেঁচে আছে কিনা কিংবা তাদের আর আত্মীয় স্বজনের কি অবস্থা। তো আমাদের সাথে যে ড্রাইভারটি মারা গেছে তার ভাইও ছিল, সে মাদ্রাসা হাফিজ হুজুর ছিল। তো আমরা যখন ঢাকায় পৌঁছাই তখন মধ্যরাত। আমরা প্রথমে সিদ্ধান্ত নেই যে গাড়িটি যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা ঘটনাস্থলে যাব, গিয়ে আগে গাড়িটির ব্যবস্থা করে তারপর আমরা ঢাকা মেডিকেলে যেখানে আমার বন্ধুটির পেশেন্ট ভর্তি আছে সেখানে যাব এবং দুটো লাশ ওখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। তো আমরা ঘটনাস্থলে যখন পৌঁছাই ঢাকা এয়ারপোর্টের জোয়ার সাহা নামক স্থানে, তখন একটি পুলিশের বক্স ছিল। সেই বক্সের কাছে মাইক্রোবাসটি রাখা ছিল। মাইক্রোবাসটি দেখে আমরা আটকে উঠি, কারণ এটি এমনভাবে বিধ্বস্ত ছিল যাতে মনে হচ্ছিল যে ভিতর থেকে কারোই বাঁচার সম্ভাবনা নেই। গাড়ির ভিতরে প্রচুর রক্ত, কাঁচের টুকরো এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পড়েছিল। স্বভাবতই আমাদের যে বন্ধুটি গাড়ি, তার মানসিক অবস্থা খারাপ ছিল, আমাদেরও তার জন্য খুব সহমর্মিত হচ্ছিল এবং স্পটে দুজন যে মারা গেছে সেটা নিয়ে আমরা খুব ভারাক্রান্ত মনে ছিলাম। আমরা তখন দুটো মাইক্রোবাস নিয়েই ঢাকা মেডিকেলের দিকে রওনা দিই। তো ঢাকা মেডিকেলে যখন পৌঁছাই তখন 2:58 হবে। আমরা ওই ঢাকা মেডিকেলের মর্গের যে ডোম তাকে খুঁজে বের করি এবং তাকে অনেক অনুরোধ করি, পরিচয় দিই, যার ফলে সে রাজি হয় মধ্যরাতে রাত দুটোকে রেডি করে আমাদের হাতে হস্তান্তর করার জন্য। তো সে আমাদেরকে তার সাথে দুজনকে ভিতরে ঢুকতে বলে। তো ওই সময় এমন পরিস্থিতি ছিল, সবার মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল, যার ফলে কেউই ভিতরে ঢোকার জন্য সাহস পাচ্ছিল না। আজকে থেকে এত বছর আগে ঢাকা মেডিকেলের মর্গের অবস্থা ছিল আরো শোচনীয়। ভিতর ছিল নোংরা, অপরিচ্ছন্ন, চারদিকে ময়লা, পানি, রক্তে মাখামাখি অবস্থা। আমার এখনো মনে আছে যে এত দুর্বিষহ পরিস্থিতিতে আমরা যখন আমি এবং আমার এক বন্ধু ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, ডোমের সাথে ভিতরে যাই, তখন নোংরা রক্তে মাখা পানি পেরিয়ে আমাদের যেতে হচ্ছিল। চারিপাশ থেকে বিভৎস পচা গন্ধ আসছিল, আরো কিছু বেয়ারিশ লাশ পড়েছিল তখন ভিতরে, অগোছালো অবস্থায় এগুলো রাখা ছিল। সবতেই আমাদের মানসিক অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন। তখন আমরা ভিতরে যাই, যাওয়ার পর সে আমাদেরকে লাশ দুটোকে পরিষ্কার করে দুটি কফিনে চা পাতা এবং বরফ কুচি দিয়ে সাজিয়ে ঠিক মতন আমাদের হাতে হস্তান্তর করে আমরা দুটো লাশকে অন্যদের সহযোগিতা বের করে নিয়ে আসি এবং আমরা একটি মাইক্রোবাস ড্রাইভারকে অনুরোধ করি যে লাশ দুটোকে নিয়ে রওনা দেওয়ার জন্য। ঢাকার বাইরে যেহেতু যেতে হবে, তো ওই মাইক্রোবাস ড্রাইভাররা কেউ রাজি হচ্ছিল না, একজন আরেকজনের উপর দায়িত্ব চাপাচ্ছিল। তো আমরা অনেক অনুরোধ করে একজনকে রাজি করাই, তাকে বলি যে আমরা তাকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তার যেন কোনো ভয় না হয়, ভোরের আলো ফুটে গেলে ততক্ষণে সে ঢাকার বাইরে চলে যেতে পারবে। তাতে সে রাজি হয়। সামনের গাড়িটিতে লাশ উঠিয়ে পিছনের
আমরা মাইক্রোবাসে উঠি এবং বলে রাখা ভালো সামনে গাড়িটিতে ওই লাশের সাথে লাশের ড্রাইভারের ভাই যে হাফিজ হুজুর ছিলেন তিনিও সামনে ছিলেন। তো গাড়িটি রওনা হয়, আমরা দুটি গাড়ি নিয়ে ঢাকা মেডিকেলের মর্গের পিছনে রাস্তাটি দিয়ে বের হই। আমাদেরকে সার্জেন্ট পরামর্শ দেয় যে বামের রাস্তাটি দিয়ে প্রথম ঢাকা দিয়ে রাস্তাটি আছে সেটি দিয়ে বের হতে পারলে তাড়াতাড়ি হবে। ওই রাস্তাটা আমাদের অপরিচিত ছিল দেখে আমি বলি যে আমাদের ডান দিকে যে রাস্তাটা নিয়ে আমরা বের হতে পারি তাহলে ঢাকার দিকে দ্রুত বের হতে পারবো, কারণ আমরা হাইকোর্টের সামনে দিয়ে সেক্রেটারিয়েট হয়ে সোজা চলে যেতে পারবো। কিন্তু সার্জেন্ট অনুরোধ করাতে আমরা বাম দিকে রাস্তাটি, তার কথা মতন যে রাস্তাটি সে যেতে বলছিল সেটিতেই আমরা রওনা দিই। যখন আমরা রওনা দিই তখনও দিনের আলো ফুটেনি, গভীর রাত, চারিদিকে অন্ধকার, কারণ তখন বৃষ্টি শুরু হয়েছে এবং কোনো মানুষের আশেপাশে কোনো অস্তিত্ব নেই। গাড়িটি যখন সামনে যাচ্ছে তখন আমরা সবাই খুব টায়ার্ড এবং সারাদিনের এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ করে সামনে গাড়িটি ব্রেক কষাতে আমরা আমাদের পিছনে গাড়িটি ব্রেক কষে এবং আমরা সামনে তাকিয়ে দেখি যে একটি লোক যে ছালা পড়ে আছে, সে দুই হাতে দুটি ইট নিয়ে রাস্তা ঠিক মধ্যখানে দাঁড়ানো এবং দুই দিকে ইট দিয়ে এমনভাবে আটকে রেখেছে রাস্তায় অন্য পাশে যে গাড়ি যাবে এবং গাড়িটি যে তাকে কাটিয়ে চলে যাবে সে কোনো উপায় নেই। সে এক দৃষ্টিতে এমনভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যেন গাড়ি দুটো যদি আরেকটু সামনে আগায় তাহলে সেই ইট দুটো মারবে। এবং ওই জায়গাটা এমন একটা আদি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল যা এখন ভাষা প্রকাশ করার মতো না। এবং ওখানে সোডিয়াম বাতিটি তখন ব্লিঙ্ক করছিল খুব। তো আমরা সবাই এক দৃষ্টিতে তাকে দেখছিলাম, আমরা কি করবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। তখন আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। আমরা তখন কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম যে গাড়ি দুটো ঘুরিয়ে আমরা অন্য রাস্তায় যাবো। আমরা সামনে গাড়িটি ঘোরালো এবং আমাদের গাড়িটা আমরা আস্তে আস্তে ঘোরালাম এবং আল্লাহ করছিলাম যাতে সে আমাদের উপর ইট না মারে। আল্লাহর রহমতে সে কোনো কিছু করলো না, কিন্তু সে ঠিক যেভাবে দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে রইলো মূর্তির মতন। আমরা দুটো গাড়ি ঘুরিয়ে তারপর অন্য রাস্তাটি দিয়ে ঢাকার বাইরে পর্যন্ত গেলাম। ওই গাড়িটিকে এগিয়ে দিলাম, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। তো পরবর্তীতে আমরা যে যার বাসায় শেষ পর্যন্ত চলে গেলাম। কিন্তু আজও সেই ঘটনাটি মনে করে আমরা শিহরিত হই এবং চিন্তা করি, ভেবে পাই না আসলে সেখানে কেন ছিল। এটা কি কোনো সাইন ছিল কিনা যে আমরা যেমন সামনে না যাই কিংবা ওই রাস্তা দিয়ে না যাই, কিংবা আর কি হতে পারে, সেটা আমার কাছে এখনো আনএক্সপ্লেইনড রয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। আমার শুভেচ্ছা রইল। খোদা হাফেজ। Bhoot FM. The night comes alive with Gramin Phone. কাটাকাটায় বুঝতে পারছে আর মাত্র কিছুক্ষণ বাকি, সুতরাং শেষ করতে হবে। আমাদের কোনো কথাই হলো না, কিন্তু গল্প শুনলাম, নিশ্চয়ই আপনারা হ্যাপি। আর যারা অবশ্যই যাওয়ার আগে বলে দিতে চাই, অবশ্যই আমাদের ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofukti.fm, which is bhwtfm@radiofoti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাগুলো আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনারা চান আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। অবশ্যই যারা আসতে চান তারা অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনা না লিখে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই টাটা।